अभ्युत्थानं अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। শ্রীমদ্ ভগবত গীতার ভগবান শ্রীকৃষ্ণের অক্ষয় অমর বাণীর মাধ্যমে শুরু হলো আমাদের যাত্রাপথ। ভানু মিশ্র প্রতিষ্ঠিত, রাহুল মিশ্র প্রযোজিত, চন্দন জানা, গুরুপদ বেরা ও শশাঙ্ক শেখর দে পরিচালিত যাত্রাতীর্থ অপেরার পক্ষ থেকে যাত্রা শুরুর আগে কিছু বিনম্র আবেদন। প্যান্ডেলের ইলেকট্রিশিয়ান বন্ধুর কাছে অনুরোধ, আপনি দয়া করে প্যান্ডেলের মধ্যে যে সমস্ত টিউব লাইটগুলো জ্বলছে সেগুলো বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করুন। আর একটি বিশেষ অনুরোধ, যাত্রা চলাকালীন সাপ্লাই লাইন থেকে জেনারেটর লাইন কিংবা জেনারেটর লাইন থেকে সাপ্লাই লাইন দেবেন না। কোনো কারণে যদি টানা জেনারেটর চালিয়ে থাকেন তাহলে দয়া করে জেনারেটরের সঠিক ভোল্টেজ সরবরাহ করবেন। যে সমস্ত দর্শক বন্ধুরা প্যান্ডেলের মধ্যে উপস্থিত হয়েছেন তাদের কাছে অনুরোধ, যে সমস্ত বাঁশের খুঁটিতে আমাদের মাইকের চোঙগুলি বাঁধা আছে সেই সমস্ত খুঁটিগুলিতে আপনারা দয়া করে হাত দেবেন না কিংবা হেলান দিয়ে বসবেন না। কোনো কারণে চোঙগুলি ঘুরে গেলে আপনাদের যাত্রা শুনতে এবং আমাদের যাত্রা শোনাতে খুবই অসুবিধা হয়ে পড়বে। যদি কোনো হকার ভাইরা প্যান্ডেলের মধ্যে তাঁদের পণ্য সামগ্রী বিক্রি করে থাকেন তাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের পণ্য সামগ্রী এমনভাবে বিক্রি করুন যাতে করে যাত্রার মধ্যে দর্শক বন্ধুদের যাত্রা শুনতে এবং দেখতে কোনো রকম অসুবিধা না হয়ে পড়ে। কমিটির বন্ধুদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যাত্রা চলাকালীন আপনাদের প্রচার মাইকটি কোনো কারণে বাজাবেন না। প্রচারের বিশেষ প্রয়োজন থাকলে যাত্রাতীর্থ অপেরার ম্যানেজারের সাথে যোগাযোগ করবেন। আরও একটি বিশেষ অনুরোধ, যাত্রা চলাকালীন গ্রিন রুমের মধ্যে অনর্থক কোনো মানুষ যেন আসা যাওয়া না করেন এবং গ্রিন রুমের মধ্যে যেন ভিড় করে যেন দাঁড়িয়ে না থাকেন। সবশেষে যাত্রামোদী দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, যাত্রার শেষ সংলাপ শেষ না হওয়া পর্যন্ত নিজ নিজ আসন ছেড়ে আপনারা উঠে যাবেন না। আশা করব আপনারা প্রত্যেকে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আবেদনটি এখানেই শেষ হল। নমস্কার। পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের আশীর্বাদকে পাথেয় করে বাবা রঘুনাথজির আশীর্বাদ মাথায় নিয়ে বাবা লোকনাথকে সাথে নিয়ে দেবাদিদেব মহাদেবের পাদপদ্মে প্রণাম জানিয়ে পরম পিতা ঠাকুরের রাতুল চরণ স্মরণ করে দক্ষিণবঙ্গ যাত্রা সমন্বয় সমিতির উদ্যোগে দক্ষিণবঙ্গ যাত্রা উৎসবের দ্বিতীয় বর্ষে সুধী শ্রদ্ধেয় শ্রোতী মণ্ডলী, উপস্থিত আয়োজক কমিটির সম্মানীয় সভাপতি ও সম্পাদক সহ সমস্ত সদস্যকে সেই সাথে স্থানীয় প্রশাসনকে যাত্রা তীর্থ অপেরার কলাকুশলীদের পক্ষ থেকে উৎসবের তৃতীয় রজনীতে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা ও শৈল্পিক অভিনন্দন জানিয়ে শুরু করছি। চিত্র, মঞ্চ, দূরদর্শন ও যাত্রার অদ্বিতীয় গায়িকা নায়িকা সুতপা চ্যাটার্জি। মঞ্চ, দূরদর্শন ও যাত্রার নবাগত গায়ক নায়ক সমিত ভট্টাচার্য। শব্দ সুন্দরী মিস পিয়াসা। গায়ক নায়ক বাসুদেব। চিত্র ও দূরদর্শনের অষ্টাদশী নীলাশা ও যাত্রার প্রতিভাবী অভিনেত্রী সুচন্দ্রিমা ব্যানার্জি এবং সবার সেনা প্রদীপ রোজ অভিনীত আজকের বাস্তব ধর্মী সামাজিক যাত্রা বলা জীবন নদী পূর্ণিমাতে, জীবন নদী পূর্ণিমাতে হারাইছে স্বপ্ন আশা, ভালোবাসা হৃদয়ে মাঝে সে কল বাঁধা, ভালোবাসা সে কল বাঁধা, ভালোবাসা সে কল বাঁধা, ভালোবাসা। রচনা, বর্তমান যাত্রা সর্বাধিক জনপ্রিয় পালাকার উৎপল রায়।
সুর মহাদেব দাস ও প্রচলিত, নৃত্য সুতপা চ্যাটার্জি, আবহ কৃষ্ণগোপাল দাস, প্রভঞ্জন দাস, অফিস ম্যানেজার নারায়ণ জানা, দল ম্যানেজার ঝন্টু ও গোবিন্দ, জেনারেল ম্যানেজার চৈতন্য শ্যামল, আলো সাহু ইলেকট্রিক, নিয়ন্ত্রণে সন্তু মিশ্র, ধ্বনি মা শীতলা সাউন্ড, নিয়ন্ত্রণে মাস্টার শিবু, সাজসজ্জায় উত্তম ও দুলাল, সমগ্র প্রচার ব্যবস্থায় যাত্রা আমার প্রাণ এবং পাত্র স্টুডিও। পরিবেশনায় ভানু মিশ্র প্রতিষ্ঠিত, রাহুল মিশ্র প্রযোজিত, লোক শিক্ষা ধারক বাহক, যাত্রাপথের দিশারি যাত্রা তীর্থ অপেরা। শুরু করছি যাত্রা তীর্থ অপেরার বরণীয় শতাব্দীর স্মরণীয় যাত্রাপালা উপহার, যাত্রার দ্রোণাচার্য রঞ্জন কুমারের আশীর্বাদ ধন্য সবার প্রিয় দেবাশিস মিশ্র সম্পাদিত, নির্দেশিত, অভিনীত শিকল বাঁধা ভালোবাসা, শিকল বাঁধা ভালোবাসা, শিকল বাঁধা ভালোবাসা। ভাষা বাবুই পাখির ভাষা, টাকা ছাড়া ভালোবাসার ভাষা হলো বাবুই পাখির ভাষা। তাই টাকা ছাড়া মানুষের জীবনগুলো হলো ফাঁকা, গড়ের মাঠ মানুষ শূন্য। তাই টাকা রোজগার করতে যেতে তোমাকে হবে, আমার কথার অবাধ্য হওয়ার সাধ্য তোমার নেই। মেরে ফেলো আমাকে, তবু আমি কিছুতেই যাব না। ওই একদল লোভী পুরুষের কামনার আগুনে নিজেকে কিছুতেই বলি দিতে পারবো না। আমি কিছুতেই ওদের সামনে গাইবো না, নাচবো না। তবে মোর হারামজাদি, মোর তুই। ওগো, আমি তোমার দুটি পায়ে ধরি, এভাবে নিজের সংসারে সর্বনাশ করো না। আমি যে তোমার বিবাহিত স্ত্রী। বিবাহিত স্ত্রী? এক চিন্তা সিঁদুর স্মৃতিতে পড়ে এই সমাজে কখনোই স্বামী কেনা যায় না। যাই যাই, এই স্মৃতির সিঁদুর আমার 7 জন্মের তপস্যার ফল। এই সিঁদুর মাথায় নিয়ে আমি আমার সতীত্ব বিক্রি করতে পারবো না। সতীত্ব? আরে কিসের সতীত্ব? পাশের ঘরে যারা তোমার নাচ গান দেখার জন্য বসে আছে তারা পকেট ভর্তি করে টাকা এনেছে। টাকা আমাদের এই আধুনিক সমাজে তোমার সতীত্বের চেয়ে ওই টাকার দাম অনেক বেশি। তাই ন্যাকামি না করে চলে এসে বলছি। আমিও তোমাকে শেষবারের মতন বলছি, তুমি কিন্তু আগুন নিয়ে খেলতে চেও না। চাইলে স্বামীর মঙ্গলে পড়াই শীতের সিঁদুর আমি নিজে হাতে মুছে ফেলতে দ্বিতীয়বার ভাববো না। তবু আমি আমার নারী ধর্মকে বিসর্জন দেব না। তাই নাকি? তোর নারী ধর্মের এত জেদ, দেখি তোর নারী ধর্ম তোকে কেমন করে বাঁচায়। আয়, চলে আয় বলছি। তবে মর অর্থলাভী শয়তান। মেরেছি, এতদিনে একটা দানবকে আমি নিজে হাতে শেষ করেছি। সিঁদুরের সম্মান বাঁচাতে স্বামীর রক্ত দিয়ে সেই সিঁদুর আমি মুছে ফেলেছি। হে ভগবান, তুমি বলে দাও আমি সতী না সতী। বাহ বাহ বাহ, চমৎকার, অপূর্ব, কি অসাধারণ অভিনয় দেখালে লীলাসা। যাকে বলে ওয়ান্ডারফুল। মানে ফুল মানে বোকা। ওই দর্শকদের তুমি বোকা বানিয়ে দিয়েছো, একেবারে কাঁপিয়ে দিয়েছো। ওই বুকটার মাঝখানে তুমি তোমার জোড়া পায়ে লাথি মেরেছো। আমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ আমি না, আমি আছি দেখো সবাই। বাহ বাহ নাট্যদা বাহ, একা নীলাশা বসে দারুণ অ্যাক্টিং করলো, আর আমি যে ওর সঙ্গে সমানে তাল দিয়ে গেলাম, তুমি সহ পরিচালক হয়ে সেটা লক্ষ্য করলে না? আরে করেছি তো, সেই জন্য তো বলছি, তুই তো সেই ছোটবেলা থেকে এই লাইনে অভিনয় করছিস। কিন্তু এই নীলাশা মাত্র 1 বছর হলে এই লাইনে এসেছে। এই 1 বছরের মধ্যে এত উন্নতি করবে তা তো ভাবাই যায় না। সত্যি নীলাশা, তুমি বলিউডে গেলে ওই রানী মুখার্জির রেকর্ড ভেঙে কাজলের কাজল কালো চোখে ঘুম কেড়ে নেবে। সত্যি বলছেন নাকি ইয়ার্কি মারছেন লান্টুদা? গ্যাস খাওয়াবো তোমাকে আবার ফ্রিতে। আরে গ্যাসের কত দাম বেড়েছে জানো? এই গ্যাসের দাম বেড়েছে বলে আমার গিন্নি তো গ্যাসের রান্না বন্ধ করে দিয়েছে। তাছাড়া বিভাসদার অ্যাসিস্ট্যান্ট ওই বাংলা ছবির সহকারী পরিচালক হয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছি বলে প্রজাপতির অফিস খুলে ঘটকের কাজ করছি। নান্টুদা? হ্যাঁ, আমি নান্টু ঘটক।
শালা জীবনে আজ পর্যন্ত কাউকে একটা বিড়ি পর্যন্ত খাওয়াইনি, আর তোমাকে ফকটে গ্যাস খাওয়াবো? সত্যি তোমার মতো উঠতি নায়িকা ওই বাংলা ছবিতে খুব দরকার। এবার তাহলে নিশ্চয়ই আমার টাকাটা বাড়াচ্ছেন। আরে টাকার কথা বলছো কেন? আরে টাকার কথা বলছো কেন? এই তো একটু আগে কি সুন্দর করে বললে টাকা পয়সার বিনিময়ে আমি আমার সতীত্ব বিক্রি করব না। সে তো চিত্রনাট্যকারের লেখা সংলাপ। নীলাশা পাঠ খাতা পড়ে মুখস্থ করেই বলেছে। হ্যাঁ তা ঠিক, কিন্তু পদ্মায় যেসব নায়িকারা সতী সাবিত্রী সেজে বাংলার ঘরে ঘরে পুজো পাচ্ছে, সেই নায়িকারা আজ পর্যন্ত জীবনে কটা স্বামী পাল্টেছে তারা বোধহয় নিজেরাও গুণে শেষ করতে পারবে না। 100 বার। এই যে স্মৃতিতে সিঁদুর পরে নীলাশা এতক্ষণ চোখে জল ফেললো। বাস্তবে সেই নীলাশাকে দেখে বোঝাই যায় না ও বিবাহিতা না অবিবাহিতা। তা তোমাদের কি মনে হয়? আমার তো মনে হয় তুমি দিনে কুমারী রাত্রে বিবাহিতা। নাগলা, ইয়ার কি মেরো না, সত্যি করে বলো। কি করে বলবো? মাত্র 1 বছর হলো হঠাৎ তুমি এই লাইনে এসেছো। তোমার অতীতটা আমাদের কাছে অন্ধকারেই থেকে গেছে। ওই অন্ধকারের মধ্যে একটু ফোকাস মেরো নীলাশা। আগে না, আমি আমার অতীতটাকে অন্ধকারেই রাখতে চাই, আর বর্তমানটাই হলো আমার পরিচয়। আমি একজন নায়িকা, হিরোইন। তাহলে আমাদের এই হিরোটাকে তুমি একটু তোয়াজ করে ধরে রেখো মাইরি। আমার তো অনেকগুলো হিরো, আপনি কার কথা বলছেন? আরে নান্টুদা তো একজনেরই কথা বলবে, আমাদের এই ছবির প্রডিউসার সমিত মজুমদার। সমিত মজুমদার, ওই প্রদীপ মজুমদারের বোকা ছেলেটা আরে বাংলা ছবি করবে বলে জলের মতো টাকা ঢেলেই চলেছে। আবার সেই ছবির নাম রেখেছে চল শেফালি চল, পাঁচ বাগানে চল, পাঁচ বাগানে গেলে তোকে দেব গোলাপ জল। আবার এই ছবির গানগুলো সিমলায় গিয়ে শুটিং করবে বলেছে। তাতে আমার কি? আমি শুধু দেখবো সমিত আমার জন্য কি করছে। বাবা, সমিত বাবু থেকে একেবারেই সমিত। তা তোমার পেছনে তার কম খরচ করছে না, গাড়িতে নিয়ে ঘুরছে, বড় বড় হোটেল রেস্টুরেন্টে খাওয়াচ্ছে। খাওয়া খাওয়া, যত খাওয়াবে ততই তো প্রেমটা জমবে। তবে আমার মনে হয় ওই সমিত নীলাশার প্রেম সাগরে হাবুডুবু খাচ্ছে, আর নীলাশাও এই সমিত মজুমদারের প্রেমে উন্মাদ, তাই না? আরে হিরো এসো এসো, এতক্ষণ তো তোমার কথাই হচ্ছিল। আমার কথা হচ্ছিল না, আমার প্রেমের কেচ্ছা হচ্ছিল। হ্যাঁ, না মানে এই, চুপ। আমরা দুজন ওই নীলাশার সঙ্গে একটু ঠাট্টা করছিলাম। ঠাট্টা করতে করতেই অনেক কিছু সিরিয়াস হয়ে যায়, তাই না নীলাশা? হ্যাঁ, আমিও সিরিয়াসলি ভাবছি শুধু আমার অভিনয়ের কথা। রাইট রাইট ইউ আর। বলছিলাম নান্টুদা, ছবির কাজ আর কত বাকি? আর এক সপ্তাহ বাদে শুটিং শেষ হয়ে যাবে। ওকে ওকে, আমি আগামীকালই আর 10 লক্ষ টাকা চেক পাঠিয়ে দিচ্ছি। ধন্যবাদ ধন্যবাদ। তাহলে আমরা এখন স্টুডিওতে যাচ্ছি। তবে হ্যাঁ, তুমি কিছু মনে করো না, এই বইটা শুটিং হওয়ার সঙ্গে সঙ্গে এই গ্রাম বাংলার যুবকেরা শুধু দু হাতে বুক চাপড়াবে আর ভেবেউ করে কাঁদবে, আর সেই কান্নার সাগরে ভাসতে ভাসতে ওই নীলাশা চলে যাবে বাংলা থেকে মুম্বাই, টলিউড থেকে ওই বলিউডে। নান্টুদা! চল শেফালি চল, পাঁচ বাগানে চল, পাঁচ বাগানে গেলে তোকে দেব গোলাপ জল। চল শেফালি চল, পাঁচ এরা সবাই এত বাড়িয়ে বলে। মোটেই বাড়িয়ে বলেনি। আর সেদিন তোমার এই ছবির হিরো নিলয় চৌধুরী পড়ে থাকবে তোমার জীবনের চলার পথের অনেক অনেক পেছনে। নিলয়! বেশ কিছু সময় তো থাকলাম, মন রাখলাম, দেখলাম দুটি চোখে বৃষ্টি, ভেজা দৃষ্টি, মনে করো আমি এক মৃত কোন জোনাকি, সারা রাতে আলো দিয়ে জ্বললা জ্বললা জ্বললা। আপনারা সবাই মিলে দেখছি আমার মাথাটাই ঘুরিয়ে দেবেন। এখনো আপনি কেন নীলাশা? আমাদের সম্পর্কটা কি এতদিন আপনি থেকে তুমিতে নেমে আসতে পারে না? পারে। ভালো বন্ধুত্ব সম্পর্ক করতে গেলে কখনো কখনো আপনি থেকে তুমিতে নেমে আসতে পারে। অর্থাৎ আমি শুধু তোমার ভালো বন্ধু হয়ে থাকবো সারা জীবন, তাই তো? তার বেশি আর এগোতে দেবে না? তার চেয়ে বেশি এগোতে যে আমার ভয় করে। আমাদের এই লাইনে প্রতি পদে পদে লোভের হাতছানি, আর একবার পা পিছলে পড়লে আর উঠে দাঁড়াতে পারবো না। থ্যাংক ইউ, কথাটা সময় মতো বলে ভালোই করেছো।
আমি হয়তো তোমাকে মনে মনে একটু ভালোবাসতে শুরু করেছিলাম, হ্যাঁ, তাই আমার সেই মিথ্যে স্বপ্নটাকে ভেঙে দিয়ে তোমার জীবন থেকে বিদায় নিচ্ছি, চিরবিদায়। স্বপ্নপুরীর মতো আমার কাছে এলে, স্বপ্নপুরীর মতো আমার কাছে এলে, তোমার পরশ দিয়ে অনুরাগে ভরা প্রেমের সুধা দাও ঢেলে, তোমার পরশ দিয়ে অনুরাগে ভরা প্রেমের সুধা দাও ঢেলে। হ্যাঁ, স্বপ্নপুরীর মতো আমার কাছে তুমি এলে, স্বপ্নপুরীর মতো আমার কাছে তুমি এলে। স্বপ্নপুরীর মতো আমার কাছে তুমি এলে, লা 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 লা, লা 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 লা। তুমি না একটা সাংঘাতিক মেয়ে। প্রথমটা এমন ভাবে ভয় পাইয়ে দিয়েছিলে না। তুমি ভয় পাবে কেন? এত লেখাপড়া জানো আর এটা জানো না মেয়েদের বুক ফাটে তবু মুখ ফোটে না। ও তাই নাকি? তা আমি কি করে জানবো বলো? আমি তো আর ডুবুরি নই, আর মেয়েদের মনের গহীন অন্ধকারে ডুব দেওয়া আমার পেশাও নয়। জীবনে এই প্রথমবার কোনো মেয়েকে ভালোবাসার কথাটা বললাম। আর প্রথম কথাতে তার মনের গভীরে ঝড় তুলে দিয়েছো, তার মনের বন্ধ জানলাগুলো সব খুলে ফেললে। আর সেটা যদি পেরে থাকি তাহলে আমার মতো সুখী আর কেউ হবে না। আর এই সুখটাকে সঙ্গী করে আজকের মতো বিদায় নিচ্ছি। এক্ষুনি চলে যাবে? হ্যাঁ, একবার কারখানায় যেতে হবে, নইলে আমার বাবা মিস্টার প্রদীপ মজুমদার বন্দুক হাতে নিয়ে মঞ্চে অবতীর্ণ হবেন এবং তার একমাত্র সন্তানের প্রেমের পাখিটাকে প্রথম দৃশ্যেই গুলি করে মেরে ফেলবেন। তাই আজকের মতো টাটা। বাই সমীর, বাই সমীর। শুধু তোমার বাবাই নয়, এই নীলাশাও তোমার প্রেমের পাখিটার পালক ছাড়িয়ে তাকে একটু একটু করে যন্ত্রণা দিয়ে মারবে। তোমাদের এই পুরুষ জাতিকে সে কোনোদিন সুখী থাকতে দেবে না, ভালোবাসতে দেবে না। তোমাদের কাছ থেকে যে আঘাত আমি একদিন পেয়েছিলাম তার এইভাবে বদলা নেব, বদলা। আর সেই বদলা নেবার বদলে তুমি আমার কাছ থেকে পাবে অনেক অনেক টাকা। তোমার কাজের অ্যাডভান্স প্রতি সপ্তাহে তোমাকে আমি 50,000 টাকা করে পাঠিয়ে দেবো। তার বদলে তোমাকে সমিতির সুখের স্বপ্নগুলোকে নিয়ে ছিনিমিনি খেলতে হবে, ছিনিমিনি। নাও ধরো। তার আগে আপনি বলুন, আপনি কে? আর সমিতির সরবরাহ করার জন্য আমাকে টাকাই বা দিচ্ছেন কেন? তার জবাব যদি তোমাকে আমি না দিই তাহলে আমার কাছে কোনো কাজ পাবেন না। হয়তো একদিন সত্যি সমিতকে ভালোবেসে তার জীবনের স্ত্রীর আসনে গিয়ে বসবো। না, তা তুমি করতে পারবে না। আপনি? আমার ভাই চান জানো
শয়তানি অ্যাটম বোম, সমাজের জঞ্জাল, পাল বংশের ছটফট। চাঁদমোহন পাল। হ্যাঁ, কেউ আবার আমাকে যখন তখন চাঁদ সোনা, চাঁদ মামা বলেও ডাকে। তো চাঁদ মামা পারবো না বলে ধাবা ধাবা দিতে চাইছেন কেন? মনে রাখবেন, ওই মজুমদার বাড়ির বউ হলে তার চেয়ে কয়েক লক্ষ গুণ বেশি টাকার মালিক হবো আমি। বলুন বলুন কি আপনার পরিচয়? সুচন্দ্রিমা, সুচন্দ্রিমা মজুমদার। লম্বা একটু খাটো, কিন্তু বুদ্ধিটা খুঁড়েছে ওঠা। আমি যেদিকে দেখাই জ্বলে ওঠে লোভের আগুন, সবকিছু পুড়ে হয়ে যায় ছারখার। আমি সমিতের মা। মা, মাহাকে মুখে কথা যে না বোঝে সন্তানের ব্যথা। মাহাকে মুখে কথা। হরি বল। আসল নয়, সত্য। বিখ্যাত শিল্পপতি প্রদীপ মজুমদারের দ্বিতীয় পক্ষের স্ত্রী, প্রথম পক্ষের সন্তান সমিতের সৎমা শালা। না মানে আমাকে কথায় কথায় শালা বলে জামাই বাবু, ওকে ভীষণ ভালোবাসে। তাই তো সমিতের সুস্থ জীবনটাকে অসুস্থ করে তুলে ওকে ওর বাবা ছোট একটা জানোয়ার করে তুলতে চাই। তাতে আপনার লাভ? লাভ মানে আমার ওই বুড়ো স্বামীটা যদি তার প্রথম পক্ষের সন্তানকে তেজপুত্র করে, তাহলে বিজনেস কারখানা সমস্ত সম্পত্তির মালকিন হবো আমি। সুচন্দ্রিমা মজুমদার। লম্বা একটু খাটো, কিন্তু বুদ্ধিটা ঘুরেছে ওটা। কিন্তু আপনি তো এমনিতেই অর্ধেক সম্পত্তির অংশীদার। না 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 না, অর্ধেক আমি চাই না। আমি চাই মজুমদার ইন্ডাস্ট্রি একচ্ছত্র সাম্রাজ্যের সম্রাজ্ঞী হতে। হ্যাঁ, সেজন্যই তো আমার দিদির রূপ যৌবন থাকা সত্ত্বেও একটা দুজবর বয়স্ক মানুষকে বিয়ে করেছিল। আমার দিদির আর আমার একটাই লক্ষ্য, আমরা চাই শুধু টাকা টাকা আর টাকা। আমার জীবন ওই একটাই লক্ষ্য, টাকা। সুতরাং আপনারা আমার হাতে হাত রাখতে পারেন। বাট বি কেয়ারফুল। তুমি যদি সত্যি সত্যি সমিতকে ভালোবাসো আর ওকে বিয়ে করে মজুমদার বাড়িতে আসতে চাও, তাহলে তোমাকে এই পাল বংশের ছটমাল চন্দ্রমোহন পাল এই দুনিয়া থেকে সরিয়ে দেবে। মিস্টার চাঁদমোহন, এই নীলাশা ভট্টাচার্যকে আপনি ভয় দেখাবেন না। মনে রাখবেন, আপনি যদি বুনোল হন তাহলে আমিও কিন্তু পাকা তেঁতুল। নীলাশা। মিসেস মজুমদার, আপনি একটা মেয়ে, তাই আরেকটা মেয়েকে আপনি চিনতে ভুল করেননি। আমি স্বামী, সংসার কিচ্ছু চাই না। তাই নাকি? তাহলে তো মুক্তি পেল আমাদের সব দুশ্চিন্তার যন্ত্রণা। তাহলে আর দেরি করছো কেন? এসো, সবাই মেলাও হাত। চল, কাল থেকে পাতা শুনে মজুমদার পরিবারে চক্রান্তের জাল আসছেই। জানি সমিতকে আমরা এমন ভাবে জড়াবো যাতে সারাটা জীবনে যন্ত্রণে ছটপট ছটপট করবে আর চিৎকার করে বলবে, বাঁচাও বাঁচাও বাঁচাও। কে কোথায় আছো? আমাকে মেরে ফেললো গো। না না না, এখানে আর থাকা যাবে না, এখানে থাকা যাবে না। নান্টু শালা পাঁঠা, যদি বাঁচবি তো মামার বাড়ি পালা। খবরদার পালাবার চেষ্টা করলে আমি তোমাকে গুলি করে মেরে ফেলবো। বেটা বদমাইশ কোথাকার। মারবেন না স্যার, আমাকে প্রাণে মারবেন না, তাহলে আমার বউটা অকালে বিধবা হবে। তাই বলছি, আমি কোনো দোষ করিনি, আমি কোনো অন্যায় করিনি। অন্যায় করনি, লায়ার চিটার, তোমাকে খুন করে ফেললো আমার গায়ের জ্বালা মেটবে না। আজ থেকে তোমার ঘন্টু নামটা গুছিয়ে দেবো। না না, ঘন্টু নয়, আমার নাম নান্টু, নান্টু ঘটক। শাট আপ! ঘটো, তুমি একটা ঘটো মানে ঘোড়া। না 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 না, কচ্চর কচ্চর বেটা বদমাইশ, মিথ্যে কথা বলে মেয়ে দেখাতে নিয়ে এসে আমার ভ্যালুয়েবল টাইমটা নষ্ট করলে। না না, ওরা আমাকে মিথ্যে বলেছিল স্যার। যদি বিশ্বাস না হয়, এই আপনার পাঁচ। খবরদার আমার গায়ে হাত দেবে না। মাথার ভাত তুলে চুপচাপ দাঁড়াও। আমি দুটো পয়েন্ট তোমার বুকের মাঝখানে একটা গুলি করবো। তোলো হাত তোলো, দু হাত তোলো বলছে। না 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 না, হাত তোলা যাবে না স্যার, হাত তোলা যাবে না। কারণ এতটা পথ দৌড়াতে আসছে গিয়ে আমার ধুতির গিট খুলে গেছে স্যার। আবার মিথ্যে? না মিথ্যে নয়, সত্যি বলছি স্যার। তাই ওই হাত দিয়ে আমি ওই ধুতিটা ধরে রেখেছি। একসঙ্গে দুটো হাত উপরে করি, তাহলে আপনি খুব লজ্জা পাবেন স্যার। লজ্জা কারণ তোমার ইডিয়েট কোথাকার।
বলে মেয়ে সুন্দরী ফর্সা লম্বা আমার একমাত্র ছেলে সমিতের সাথে সুন্দর মানাবে। সেই কথা শুনে কলকাতা থেকে 70 কিলোমিটার রাস্তা আমি গাড়ির তেল পুড়িয়ে এলাম। টু দ্য পয়েন্ট, কারেক্ট, ঠিক কথাই বলেছেন। কলকাতা থেকে প্রায় 70 কিলোমিটার পথ হবে। কিন্তু টু দ্য পয়েন্ট তুমি মিথ্যে কথা বলেছো। এই মেয়ের জায়গায় রং তার দিনের বেলা হ্যারিকেন জেলে খুঁজে বেড়াতে হবে, তারপর তেরা বেটে। ওরা আমাকে মিথ্যে বলেছিল স্যার। এরা মিথ্যে বলেছিল না তুমি এদের কাছ থেকে কিছু টাকা খেয়ে? না না না, একটা টাকাও খাইনি আমি। আমার বাঁজা বউয়ের দিব্যি, থুড়ি থুড়ি, বাঁজা নয় বাঁজা নয়, আমার টুনির মায়ের দিব্যি করে বলছি। ওরা আমাকে 4টে রসগোল্লা খেতে দিয়েছিল, তাও খেতে পারিনি। আপনার ভয়ে সেগুলো ফেলে চলে এসেছি। বেশ বেশ করেছো, এবার আমি তোমাকে গুলি খাবো। রেডি, 1 2 3, তোলো হাত, তোলো হাত। মারবেন না স্যার, মারবেন না। আমার সামনে কোনো বেআইনি কাজ আপনি কখনোই করবেন না। হোয়াট? তোমার সাহস তো কম নয়, তুমি আমার বন্ধুকে হাত দিচ্ছ। হু আর ইউ? গায়ের পোশাকটা থেকে বুঝতে পারছেন না আমি কে? আমি নতুনপাড়া থানার হাবিলদার সত্যব্রত রায়। তার সত্য অবিরত হোক, মিথ্যা অনবরত কও, টু দ্য পয়েন্ট। বন্ধুকে হাত দিলে কেন? ছিল নাকি বাবুকে? ইনি হচ্ছেন অধীর মজুমদার, 3টে কারখানার মালিক, তাও আবার লোহার। তাই নাকি? নমস্কার স্যার, নমস্কার। অ্যাটেনশন। অপরাধ নেবেন না, চলুন স্যার আমার সঙ্গে, আপনি থানায় চলুন। থানায় যাবো কেন? কিসের জন্য? কি অপরাধ করেছি আমি? ওই লোকটার বুকের উপর বন্দুক ধরে ওকে খুনের হুমকি দিয়েছেন। না না, সে তো বাবু আমার সঙ্গে ঠাট্টা করে। বন্দুক পিস্তল নিয়ে ঠাট্টা করাটাও বেআইনি কাজ। এই হাবিলদার সত্যব্রত রায়ের সামনে কোনো বেআইনি কাজ কখনোই চলে না। চলুন স্যার আমার সঙ্গে, আপনি থানায় চলুন। ঠিক আছে, নয় খুনের হুমকি দিচ্ছি, কিন্তু খুন তো করিনি। তাতে কি হয়েছে? মার্ডার কেস যেমন আছে, অ্যাটেম্প টু মার্ডার কেসও আছে। খুনের চেষ্টাও বেআইনি কাজ। এই হাবিলদার সত্যব্রত রায় কোনো বেআইনি কাজ কখনোই বরদাস্ত করে না। তুমি জানো পুলিশ কমিশনারের কাছে তোমার নামে রিপোর্ট করলে তোমার চাকরি নিয়ে টানটানি হয়ে যাবে। কমিশনার সাহেব কিচ্ছু বলবেন না স্যার, কিচ্ছু বলবেন না। এই দেখুন সাহেব নিজে আমাকে এই মেডেলটা দিয়েছেন। আর এটা পেয়েছি পঞ্চায়েত থেকে। আর ওসমান ডাকাতকে ধরবার জন্য আমি এই মেডেলটা পেয়েছি। এই অঞ্চলে সবাই এই সত্য হাবিলদারকে চেনে। সবাই তোমাকে পাগল বলেই জানে। তা বলতে পারেন, কারণ বাড়িতে আমার মাও আমাকে পাগল বলে, থানার বন্ধু বান্ধবরা পাগল বলে, আপনি বলছেন পাগল। আবার যেসব বদমাইশ লোকদের আমি ধরে থানায় নিয়ে যাই তারাও বলে আমি নাকি পাগল। কিন্তু এই পাগল হাবিলদার সত্যব্রত রায় কখনো কোনো বেআইনি কাজ বরদাস্ত করে না। তাই অমূল্য সময় আর নষ্ট না করে চলুন স্যার আমার সঙ্গে, আপনি এখনই থানায় চলুন। আমি বলছিলাম কি, ওই হাবিলদারটাকে খেপিয়ে কোনো লাভ হবে না। তার থেকে টু দ্য পয়েন্ট, ওকে 10-20 টাকা দিয়ে ওখান থেকে বিদেয় করে দিই। শোনো 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 শোনো, তুমি কি চাইছো আমি বুঝতে পেরেছি। আমি তোমাকে 50 টাকা দেবো, তুমি এখান থেকে পথ দেখো। আপনি আমাকে 50 টাকা দেখাচ্ছেন? ও এতে মন ভরলো না বুঝি? ঠিক আছে ঠিক আছে, বিদেশ হয়ে যখন এসেছি তখন আমি তোমাকে 100 টাকা দেবো। আমি 100 টাকা নেব? কত নেবে? বলে কত নেবে? অন্য কেউ হলে এই টাকাটা পকেটে গুঁজে মানে এখান থেকে কেটে পড়তো। অন্য কারোর সঙ্গে তুলনা করবেন না আমার। আমি সত্য হাবিলদার। কত টাকা যায় তোমার? 410 টাকা। টাকা নয় স্যার, টাকা নয়। এই ভারতীয় দণ্ডবিধির 410 নম্বর ধারা। এই পুলিশকে ঘুষ খাওয়ানোর অপরাধে ওই 410 নম্বর লেগে যাবে আপনার পেছনে। তাই ভালো চান তো আমার সঙ্গে আপনি এখনই থানায় চলুন। শোনো আমি তোমাকে 500 টাকা দিতে চাই। 5000 টাকা দিলেও আমি নেব না। আমার হাতে লাঠি, মাথায় টুপি, বুকে মেডেল। তাছাড়া পুলিশের চাকরি করে এ জীবনে কারোর কাছ থেকে হাত পেতে আমি 5টা টাকাও নিইনি স্যার। তাই নাকি? কত টাকা মাইনে পাও? সংসার চলে? চলে না। চলে না স্যার, চলে না। কি করে চলবে? বাড়িতে বিধবা মা, আমরা 2 ভাই, আমি বড়, আর আছে আমার পরিবার, আরও আছে আমাদের মিষ্টি ছোট্ট একটা বোন, নাম সম্পূর্ণা, বিএ ফাইনাল ইয়ার। মা সরস্বতীর দয়ায় সম্পূর্ণা বিএ পাস করবেই। নেহাত ছোট ভাইটা একটা ভালো চাকরি করে, তাই কোনো মতে সংসারে ডাল ভাতের জোগাড়টা হয়ে যায়। কিন্তু মিষ্টি ছোট বোন সম্পূর্ণা বিএ পাস করার পর তার যে কি করে বিয়ে দেব তা একমাত্র ঈশ্বরই জানেন স্যার, তা একমাত্র ঈশ্বরই জানেন। তাহলে হাতের লোকে পায়ে ঠেলছো কেন বাবা? কি আজে বাজে কথা বলছেন আপনি? দেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য সরকার আমাকে এই খাকি পোশাক দিয়েছে, মাথায় টুপি পরিয়েছে, হাতে তুলে দিয়েছে এই লাঠি। আমি হাত তুলে দাঁড়ালে মন্ত্রীর গাড়ি পর্যন্ত দাঁড়িয়ে যায়।
আর সেই হাতে ঘুষ নিয়ে আমি নিজেই দেশের আইন ভাঙবো। কখন না তোমার সততাকে সম্মান জানাতে, দেশের আইন শৃঙ্খলার ইজ্জত বজায় রাখতে আমরা দুজনে তোমার সঙ্গে থানায় যাবো। যাবেন? হ্যাঁ যাবো। নিশ্চয়ই যাবেন স্যার, নিশ্চয়ই যাবেন, কারণ আপনারা হলেন শহরের শিক্ষিত মানুষ। আপনারা দেশ ও মাতৃকাকে সম্মান করবেন, দেশের প্রশাসনকে সম্মান করবেন। তাই তো প্রশাসনকে সাহায্য করতে এই প্রশাসনের দিকে এই মুহূর্তে আপনারা বাড়িয়ে দেবেন সাহায্যের হাত। সত্য আবিদা, जंगली कहे कहने रज कहते रहे हम प्यार में तूफानों में गिरे हम क्या करें याहू। ছোটদা, কি শুরু করেছিস বলতো? বাড়িতে এইভাবে নাচ গান হইচই করলে আমার পক্ষে পড়াশোনা করা সম্ভব? সামনের সপ্তাহে আমার বিয়ে ফাইনাল পরীক্ষা। হ্যাঁ, তোর পরীক্ষার জন্য কি বাড়ির সবাইকে ধান দুপাহাতে নিয়ে বসে থাকতে হবে নাকি? সারাদিন অফিসে খাটাখাটির পর বাড়িতে একটু রিল্যাক্স করতে পারবো না? এটা পানবিড়ির দোকান নয় ছোটদা, বাড়ি। আর ভদ্রলোকের বাড়িতে থাকতে গেলে কিছু নিয়ম মেনে চলতে হয়। এই, ভদ্রলোকের বাড়িতে থাকতে গেলে মানে কি বলতে চাস তুই? এ বাড়িটা কি বর্দার একার নাকি? ঐতিক বাড়িতে আমারও সমান অধিকার আছে। অধিকার যেমন আছে তেমন কিছু দায়িত্ব নিশ্চয়ই আছে। এক সংসারে থাকতে হলে সবার সুবিধা অসুবিধা দেখতে হয়। তাই নাকি? তাহলে তুই এই সংসারের কোন অসুবিধা দেখছিস? বাড়ির কাজে ফাঁকি দিয়ে পড়াশোনার নাম করে দিব্যি বসে বসে আমার অন্ন ধ্বংস করছিস। তোর অন্ন ধ্বংস করছি মানে? এই সংসারে মাথা হচ্ছে বর্দা, আর সেই বর্দাই আমাকে পড়াশোনা চালিয়ে যেতে বলেছে। বর্দা তো বলেই খালাস। কিভাবে যে সংসারটা চলছে বর্দা কোনোদিন তার খোঁজ রেখেছে? এসব কি বলছিস ছোটদা? ঠিকই বলছি। সামান্য হাবিলদারের চাকরি করে ক টাকাই বা মাইনে পায় বর্দা? যে এই সংসারে খবর নেবে, তার উপর বেআইনি কাজ করবে না, ঘুষ নেবে না, একেবারে ধর্মপুত্র যুধিষ্ঠির। ছোটদা, যুধিষ্ঠির শব্দটাকে তুই ধিক্কার দিলেও আমি কিন্তু বর্দার জন্য গর্ব অনুভব করি রে। গর্ব। দেখ সম্পূর্ণা, আমিও যদি বর্দার মতো পাগল সেজে থাকি তাহলে কাজটা তোর কাছে গর্বের হতে পারে, কিন্তু এই সংসারটা না দুদিনেই অচল হয়ে যাবে। অচল। কারোর জন্য কোনো কিছু অচল হয় না ছোটদা। তুই চাকরি করার আগে এই সংসারটা কোনোদিন থেমে থেকেছে? কি বললি? আজ হয়তো সংসারের গাড়িটা গড় গড় করে চলছে, কিন্তু কিন্তু বড়দা একদিন একাই সংসারের গাড়িটাকে ঠেলতে চালিয়ে নিয়ে এসেছিল। বাবা মারা যাবার পর আমাদের বড় করার জন্য, মানুষের মতো মানুষ করার জন্য বড়দা দিন মজুরি খেটেছে, হোম গার্ডের কাজ করেছে, এমনকি তোর জন্য দোতলায় ঘরও তুলে দিয়েছে। হ্যাঁ, বুঝেছি বুঝেছি। এসব হচ্ছে ওই বড় বৌদির শেখানো কথা। বড় বৌদিকে শেখাতে হবে কেন রে? সামান্য কিছু শিক্ষা থাকলে এই সত্যিটাকে বোঝা যায়। চুপ কর, আমাকে জ্ঞান দিবি না। বর্দা এককাল আমাদের মানুষ করেছে বলে কি চিরকাল এই মাথাটাকে বর্দার কাছে বন্ধক রাখতে হবে নাকি? বন্ধক রাখতে যাবি কেন? তবে ঋণ তো শোধ করতেই হবে। তার জন্য সংসারের দায়িত্বটাও কিছু নিতে হবে। ওই বড় বৌদিকেই দেখ না, পরের বাড়ি মেয়ে হয়েও কত সুন্দরভাবে সংসারের সব কিছু সামলে নিয়েছে। দালালি করিস না সম্পূর্ণ, একদম দালালি করিস না। বলি কি সামাল দিচ্ছে বড় বৌদি? হ্যাঁ, কি সামাল দিচ্ছে? এই তো সন্ধে গড়িয়ে গেল, এখনো পর্যন্ত আমি চা জল খাবারও পেলাম না। কেন পাবে না ঠাকুরপো? এই মাত্র আমি তোমার ঘরে লুচি, হালুয়া, বেগুন ভাজা ঢাকা দিয়ে রেখে এসেছি। গরম গরম খেয়ে নাও গিয়ে, একটু পরে চা দিয়ে আসছি। শোনো, এই চাদরটা নিয়ে যাও, কেচে শুকিয়ে ইস্ত্রি করে দিয়েছি। এ কি, শুধু বিছানার চাদরটাই কেচেছো? তোমাকে না বালিশের ওয়ারগুলো কাচতে বলেছিলাম? আজ আর পেরে উঠলাম না ভাই। তোমার জামা, প্যান্ট, গেঞ্জি সব কেচে দিয়েছি। যাক, তাও একটা উপকার করেছো। কি ব্যাপার বৌদি, তুমি জামা কাপড় বিছানা চাদর কাচছো, ঘরে ঘরে চা জল খাবার পৌঁছে দিচ্ছ? মিনুর মা কোথায়? মিনুর মা? মিনুর মাকে আমি কাজ থেকে ছাড়িয়ে দিয়েছি। কাজ থেকে ছাড়িয়ে দিয়েছো? কেন? কেন আবার? এত খরচ আমি কুলিয়ে উঠতে পারছি না। সংসারের কাজকর্মগুলো একটু হাতে হাতে করে দিলে অনেক টাকা সাশ্রয় হয়। হাতে হাতে কাজ করে দেবার দায়টা বুঝি বড় বৌদির একার?
সম্পূর্ণা, সংসারে সব ব্যাপারে মাথা ঘামানোর তোমার কোনো দরকার নেই। তোমার যেটা কাজ তুমি সেটা করো ভাই। সামনে তোমার পরীক্ষা, যাও গিয়ে পড়তে বসো। আমি তোমার ঘরে দুধ গরম করে দিয়ে আসছি। কিন্তু বৌদি, কাজের লোককে যদি ছাড়িয়ে দেওয়া হয় তাহলে সবাই যে যার নিজের কাজ নিজে করে নেবে। তুমি একা কেন ঝিগড়ি করতে যাবে? যার স্বামীর রোজগার কম তাকে তো গায়ে গতরে খেটেই সেই ঘাটতিটা পূরণ করতে হবে ভাই। তাহলে আমাদের বাবা বেঁচে নেই, মায়েরও কোনো রোজগার নেই, আর ছোটদারও বউ নেই, তাহলে সংসারে তোমার চেয়ে তো মায়ের আর ছোটদার বেশি করে খাটা উচিত। কি বললি? বলো না মা, কিচ্ছু বলো না, তুমি চুপ করো। আমি কদিন ধরে লক্ষ্য করছি এরা কেউ আমাকে সহ্য করতে পারছে না। ছি ঠাকুরপো, তুমি আমাদের গর্ব। সম্পূর্ণার কথা কিছু মনে করো না ভাই। আমি গরিবের বাড়ি থেকে এসেছি। বাপের বাড়িতে বাসন মাজা, রান্না করা, গরু বাছুর দেখা সবই আমাকে করতে হতো। এই সামান্য খাটাখাটুনিতে আমার কোনো অসুবিধা হয় না ভাই। কিন্তু আমার হয় সারাদিন অফিসে খাটাখাটুনির পর এবার কি আমি এই বাড়ির জামা কাপড় কাচতে বসবো নাকি? কেন আমি কি ওর মতো বসে বসে বাড়ির অন্ন ধ্বংস করছি? দোস্তুর মতো এই সংসারে আমি কাঁড়ি কাঁড়ি টাকা দিচ্ছি। টাকা, সেই টাকা যে কোথা থেকে আসে সেটা আমিও জানি। তুই বিডিও অফিসে চাকরি করিস, লাইসেন্স, পারমিট, টেন্ডার, লোন সব কিছুতে তোর বাড়তি রোজগার আছে। আছে বলেই তো তোরা এখনো খেয়ে পড়ে বেঁচে আছিস। মা, তা না হলে আমার সকালে যদি সত্যের মতো আইনবাজ হতো তাহলে তোদের মুখে অত বড় বড় কথার ফুলঝুরি ফুটতো না। চমৎকার চমৎকার মা, চমৎকার। নিজের সন্তানের ঘুষ খাওয়াটাকেও কত সুন্দরভাবে সমর্থন করছো। সম্পূর্ণা, খবরদার বলছি, আমার সামনে দাঁড়িয়ে মায়ের মুখের ওপর এইভাবে তর্ক করবে না। কলেজে পড়ে তোমার এই শিক্ষা হয়েছে বুঝি? এসব তো স্কুল কলেজে শেখায় না, বাড়িতে যা শোনে তাই শেখে। তবে আমিও বলে যাচ্ছি, এই সংসারের জন্য এত কথা সহ্য করেও এখনো আমি এখানে পড়ে আছি। নইলে আমার যা রোজগার তাতে যে কোনো দিন আলাদা বাসা ভাড়া নিয়ে আমি এ বাড়ি ছেড়ে চলে যেতে পারি। সকাল সকাল যাস না, সকাল যাস না, শুনে যা। সকাল হলো তো, বলি হলো তো, এবার খুশি হয়েছো তো বৌমা? তুমি কি ভেবেছো আমার সকালকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে তোমরা সুখে শান্তিতে ঘর সংসার করবে? আমি তো বরং আপনাদের সামনে দাঁড়িয়ে সম্পূর্ণকে বকাবকি করলাম। ওসব লোক দেখানো বকাবকি আমি বুঝি বৌমা। আসলে আমার সকাল সত্যের চাইতে বেশি টাকা রোজগার করে বলে হিংসায় তোমার বুকটা ফেটে যাচ্ছে। তাই ঘরে বসে বসে আমার মেয়েটার কানে কুমন্ত্র দিচ্ছ। বৌদিকে আমার কানে মন্ত্র দিতে হয় না মা, বরং একটা কথা ভেবে আমি অবাক হয়ে যাচ্ছি। যে ছোটদা বেকার বলে দুদিন আগে তোমার চোখের বালি ছিল, আর সে কেমন করে তোমার চোখের মনি হয়ে উঠলো। সম্পূর্ণা মাগো, এতদিন টাকার জন্য সংসারে অনেক কিছু বিক্রি হতে দেখলাম মা, কিন্তু জীবনেই প্রথম মায়ের স্নেহকে বিক্রি হতে দেখলাম। মায়ের স্নেহ। ঠাকুরজি, বৌদি, আমি পড়ার ঘরে যাচ্ছি। কত জানির কথা শোনো। বলি ওরে, টাকা টাকা তো আমি তোদের জন্য করি, তা না হলে ওই টাকা নিয়ে আমি স্বর্গে যাব। আর চক্কানা ভগবানকে বলি, এত লোকের উপরে নজর পড়ে, এই হেনস্থা থেকে তুমি আমায় মুক্তি দিতে পারো না। এই ভর সন্ধ্যেবেলায় অমন অলক্ষণের কথা মুখেও আনবেন না। থাক, তোমাকে আর আগুন জ্বালে জল ঢালতে হবে না। আগুন জ্বালার ক্ষমতা আমার নেই মা, আর জল ঢালবার ক্ষমতাও আমার নেই। আমি যে একটা মানুষ, মাঝে মাঝে সেটাও আমি ভুলে যাই। থাক থাক, অত পেঁচিয়ে কথা বলতে হবে না। বলি লুচি ভাজা হয়ে গেছে? হ্যাঁ মা, আপনার ঘরেও ঢাকা দিয়ে রেখে এসেছি। আপনার বড় ছেলে ডিউটি থেকে ফিরলে তখন না হয় গরম গরম কটা ভেজে দেবো। না না না, আরে লুচি টুচি ভেজে কাজ নেই। আমার সত্য আবার ওসব লুচি টুচি পছন্দ করে না। ওকে বরং তুমি চারটে মুড়ি মেখে দিও। এখন থেকে ঘি, আটা, ময়দা একটু হিসেব করে খরচ করতে হবে। বাড়ির বড় বউ হিসেবই না হলে রাজার ভান্ডারও ফুরিয়ে যায় বৌমা।
কিন্তু এই 70,000 ভান্ডার কোনোদিন ফুরোয় না মা, কোনোদিন ফুরোতে পারে না। ওই এলো আমার পাগলা রাজা। পাগল বলো আর যাই বলো, আমি হলাম দিল কা রাজা, আর আমার এই বুকটা হলো মস্ত বড় ভান্ডার। কিন্তু বাড়িতে ঢুকে কিসের জন্য একটা গন্ধ গন্ধ পাচ্ছি। হ্যাঁ ঠিক ধরেছি, বড় বউ জলদি রান্নাঘর থেকে লুচি লাও, আমার বড্ড খিদে পেয়েছে। লুচি আর নেই, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাকে মুড়ি মেখে দিচ্ছি। ও মা, বৌমা বাড়িতে সবাই লুচি খাবে আর আমার সত্য পাবে না কেন? আমার সকাল তো ঘি আটা ময়দা আনতে কার্পণ্য করে না, তা গায়ে গতরে খেটে বানিয়ে দিত তোমার এত আলিস্যে। কুড়ে, বুঝলে মা, আজকালকার বইয়েরা হলো একেবারে কুড়ের বাদ। না না, বাচ্চা নয়, বাচ্চা নয়, বেগম, বেগম চলো জলদি জলদি রান্নাঘরে লুচি ভাজবে, চলো। তুই আমার সাথে আমার ঘরে চলো বাবা, আমি না খেয়ে তোর জন্য খাবার টাকা দিয়ে রেখেছি, তুই খাবি। ততক্ষণে বৌমা আমার জন্য গরম গরম লুচি ভেজে দেবে। কি বৌমা, কথাটা ঠিক বলেছি তো? এই না হলে মা নিজের সন্তানের জন্য না খেয়ে বসে আছে, আর তুমি বলে কিনা আমায় মুড়ি খেতে। হ্যাঁ, শুকনো মুড়ি খেতে আমার বয়ে গেছে। বয়ে গেছে বললে তো চলবে না, এখন থেকে যার যেমন রোজগার তার তেমন ব্যবস্থা হবে। খবরদার, খবরদার, রোজগারে ঘটে দেবে না বড় বউ। আরে বাবা, আমার রোজগার কম বলে তো আমার এই পেটটা কম নয়, এই সংসারে তোমাদের সকলের চেয়ে এখানটায় জায়গা অনেক বেশি। কিন্তু তোমার মতন বড় মনের মানুষের জন্য এই পৃথিবীতে জায়গা অনেক কম, তাই যেখানে থাকবে সেখানকার মাপ মতো নিজেকে মানিয়ে নিয়ে চলবে। কেস খুব জটিল বলে মনে হচ্ছে। কি ব্যাপার, কেউ কিছু বলেছে বুঝি? আমাকে কেউ কিছু বললে কার কি? আমার যায় আছে, হ্যাঁ আমার যায় আছে। ডিউটি সেরে বাড়িতে এসে বাড়িতে বউয়ের গোমরা মুখ দেখলে না আমার মেজাজটা একেবারে বিগড়ে যায়। জানি, আমি সব জানি, তাই তো প্রাণপণ চেষ্টা করি মুখের হাসিটা ধরে রাখতে, কিন্তু এই সংসার যে জোর করে সেই শেষ সম্বলটুকু কেড়ে নিতে চায়। আরে মত ঘাবড়াও, মত ঘাবড়াও বড় বউ, তুমি মত ঘাবড়াও। বড় বউ, এই সংসার সমুদ্রে তুমি না হাঁসের মতো ভেসে থাকবে, সাঁতার কাটবে, জলে ডুব দেবে, কিন্তু গায়ে কখনো জল লাগাবে না। কিন্তু আমি তো হাঁস নই, আমি একটা মানুষ। হাঁস চাইলে জল থেকে ডাগায় উঠতে পারে, কিন্তু আমি, আমার যে সংসার ছেড়ে যাওয়ার কোনো উপায় নেই। ঠিক ধরেছি, ঠিক ধরেছি, কেস খুব জটিল। আচ্ছা আচ্ছা বড় বউ, সংসারের সকলের কথা তুমি এমন করে ধরো কেন বলো তো? এই দেখো না, এই সংসারের সকলে তো আমাকে পাগল বলে। কেন বললে? বলুক না, বলুক না বড় বউ, বলুক না, তাতে ক্ষতি কি? জানো বড় বউ, এই সংসার খেলায় দিন রাত অনেক কথার ক্যাচ ওঠে, আর সেই ক্যাচ যে যত ধরবে সে ততই হারবে, আর যে যত ফেলে দিতে পারবে সে ততই জিতবে। সব কথা তো ফেলে দেওয়া যায় না, তীরের মতন বুকে এসে বেঁধে। কি বললে, কি বললে তুমি বড় বউ? কথা বুকে এসে বিঁধে? আরে কথা বুকে বিঁধবে কেন বড় বউ? কথা তো ঢোকে কানে, আর সেই জন্যই তো ভগবান একটা কানের সঙ্গে আরেকটা কান সোজা সুজি এক লাইনে বসিয়ে দিয়েছেন। তুমি এক কানে যে কথা শুনবে অন্য কান দিয়ে সোজা বের করে দেবে। তোমাকে কোনো কিছুই বলা বৃথা, তাই তো সংসারে কোনোদিন কোনো কথা তোমাকে বলতে চাইনি, কিন্তু আজ একটা কথা বলবো। তোমার ভাই বড় হয়েছে, এই সংসারে তোমার দায়িত্ব ফুরিয়েছে, এখন তুমি আমি আমরা এই সংসারের বোঝা। বোঝা? হ্যাঁ, বোঝা, বোঝা। তাই তো আমার মাঝে মাঝে মনে হয় তোমার যা রোজগার তাতে আমাদের দুজনের দুবেলা ডাল ভাতের ঠিক ব্যবস্থা হয়ে যাবে, তাহলে পরের গলগ্রহ হয়ে পড়ে থাকার কি দরকার? হল্ট, হল্ট বড় বউ, তার মানে তুমি বলতে চাইছো এই সংসার থেকে আমাকে আলাদা হওয়ার জন্য? তাহলে তো বড় সড়ো কোনো বেআইনি ব্যাপার ঘটে গেছে। দাঁড়াও, আমি এখন এর বিহিত করছি। মা, ও মা। আবার মাকে ডাকছো কেন? না 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 না, আমি সত্য হাবিলদার, কখনো কোনো বেআইনি ব্যাপার আমি বরদাস্ত করি না। মা, ও মা, মাগো। কি হয়েছে? আমাকে ডাকছিস কেন? আমার বউকে তোমরা কি বলেছো? মা, তোর বউকে আবার আমরা কি বলবো? নিশ্চয়ই কোনো বেআইনি কথা বলেছো, নইলে ওর মতো ভালো মানুষ এই সংসার থেকে আলাদা হতে চাইছে কেন? তা বেশ তো,
চাইছে যখন যা না, তোর আলাদা বাসা ভাড়া করে থাক। কি মুশকিল, আমি কি আলাদা হওয়ার কথা বললাম মা? বলছে তো তোমার এই বড় বৌমা। তাছাড়া আমি বাসা ভাড়া নিয়ে আলাদা হয়ে যাব? আমার কত মুরদ। তোর মুরদ না থাক, তোর বউয়ের নিশ্চয়ই আছে। তা না হলে এত বড় কথা বলার সাহস পায় কি করে? সাহস পেলেই হলো মা, সাহস পেলেই হলো। আমি সত্য হাবিলদার, আমার হাতে লাঠি, মাথায় টুপি, বুকে মেডেল। তাছাড়া আমি কি তোমার তেমন ছেলে মা যে বউয়ের কথায় সংসার থেকে ভাই বোনকে ফেলে তোমাকে ছেড়ে আমি আলাদা হয়ে যাব? বিয়ের পরে কোনো ছেলে তার মায়ের থাকে না রে, সে তখন তার বউয়ের আঁচল বাঁধা স্বামী হয়ে যায়। আমি যদি কাউকে আঁচলে বেঁধে রাখতে পারতাম মা, তাহলে তাহলে এতগুলো বছর এই সংসারের জন্য প্রাণপাত করতাম না। নিজের সুখের আশা আমার অনেকদিন আগেই শুকিয়ে গেছে। এটা কিন্তু ও একেবারে ভুল বলেনি মা। তবে কি জানো মা, তোমার এই বড় বৌমাটা না কোনো কমবেন নয়। ননি দেখো, সংসারের সকলকে লুচি খেতে দিয়ে নিজের স্বামীকে বলে কিনা শুকনো মুড়ি চিবোতে। কত বড় বেআইনি ব্যাপার। ঠিক ঠিক ঠিক, কোনো বেআইনি ব্যাপারে প্রদীপ মজুমদার একদম সহ্য করবে না। কি স্যার, আপনি বড়বাবু আপনাকে থানা থেকে ছেড়ে দিয়েছে? দেখুন দেখুন স্যার, দেখুন এখানেও কত বড় বেআইনি ব্যাপার। আমি রোজ এক একজনকে ধরে থানায় নিয়ে যাই আর ওরা এক একজনকে ছেড়ে দেয়। আবার শুনেছি টাকা পয়সা নিয়ে নাকি ছাড়ে। তাই তো স্যার, টু দ্য পয়েন্ট তোমার কাছে কই ফেরত চাইতে এসেছেন। তার আগে এদের সঙ্গে পরিচয়টা করিয়ে দাও। টু দ্য পয়েন্ট, কারেক্ট, ঠিক কথাই বলেছেন। ইনি হচ্ছেন প্রদীপ মজুমদার, 3টে কারখানার মালিক। কলকাতায় 4টে বাড়ি, 3টে গাড়ি, 2টো কুকুর আর একটা বউ। হল, ইনি হলেন আমার মা, আর এটি হলো আমার পরিবার। নমস্কার নমস্কার নমস্কার, ভালো হলো আপনাদের সবার সামনে ওর সঙ্গে একটা ফয়সালা করতে চাই। ফয়সালা? হ্যাঁ ফয়সালা। আমাকে অপমান করার জন্য ওকে আমি যোগ্য শাস্তি দিতে চাই। শাস্তি? আমাকে আইন শেখাবার অপরাধে ওকে আমার পরম আত্মীয় বানাতে চাই। আপনি কি বলছেন? ঠিকই বলছি ঠিকই বলছি ঠিকই বলছি। আপনার একমাত্র মেয়ের সঙ্গে আমার একমাত্র ছেলে সমিতের বিয়ে দিতে চাই, যদি আপনাদের কোনো আপত্তি। আপত্তি? আপত্তি কিসের? এ তো আমাদের পরম সৌভাগ্য। তাছাড়া আপনার মতন মানুষ নিজে যেচে আমাদের বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে আসবেন, এ তো আমরা স্বপ্নেও ভাবতে পারি না। আমি যাই, ঠাকুরজিকে নিয়ে আসি। হল বড়বাবু, হল। আগে থেকে এত নাচানাচি শুরু করো না। ব্যাপারটা আগে আমাকে ভালো করে বুঝতে দাও। এতে বোঝার কি আছে? এতে বোঝার কি আছে? উনি ওনার যখন মতো মানুষ বলছেন, বললেও আমাকে বুঝতে হবে, কারণ আমার হাতে লাঠি, মাথায় টুপি, বুকে মেডেল। আমাকে এত সহজে বোঝানো যায় না। তাছাড়া আমাদের মতো গরিব বাড়ির মেয়েকে কেন উনি পুত্রবধূ করে ওনার বাড়িতে নিয়ে যেতে চাইছেন? কি মতলব ওনার? দেখো সত্য, আমি শিল্পপতি প্রদীপ মজুমদার। আমার সংসারের লক্ষ্মীকে আমারই বেছে নেওয়া দরকার। সত্য, এই বয়সে অনেক মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো সৎ নির্লোভ খাঁটি মানুষ কখনো দেখিনি। তাই তোমার বোনটি যে একটা সত্যিকারের খাঁটি রত্ন হবে এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। রত্ন কিনা জানি না, তবে আমার ঠাকুরজি রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, একথা আমি হলপ করে বলতে পারি। তাই কষ্ট করে যখন এসেছেন, গরিবের বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন, তখন নিজের চোখে একবার দেখে যান। আমি এক্ষুনি ঠাকুরজিকে নিয়ে আসছি। কিন্তু কোনো কিন্তু নয়, তুই চুপ কর সত্য। চলো বৌমা। আমার একটা কথা, সেই সঙ্গে ধান দুর্ব আর একটা যদি শাঁখ আনতে পারেন তাহলে টু দ্য পয়েন্ট খুব ভালো হয়। আপনি কোনো চিন্তা করবেন না, পয়েন্টও দিই, আমি সব ব্যবস্থা করছি। আসুন মা। চলো মা। আরে বড়বাবু, মা, তোমরা আমার কথাগুলো বোঝার চেষ্টা। আচ্ছা, আশ্চর্য মানুষ তো মশাই আপনি। বাড়ির মেয়েদের মনগুলোকে এত তাড়াতাড়ি গলিয়ে দিলেন। এ হা 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 হা। কিন্তু আমি সত্য হাবিলদার, আমার হাতে লাঠি, মাথায় টুপি, বুকে মেডেল। আমাকে এত সহজে ভোলাতে পারবেন না। বলুন তো, আপনার ছেলে দেখতে কেমন, কি করে, রোজগার কত? বুঝতে পারছো না? বাবুকে দেখে বুঝে নাও, ছেলে হচ্ছে হিরো, ওই হিন্দি সিনেমার নায়কের মতো। আর সত্য ছেলে আমার ইঞ্জিনিয়ার, নিজের কারখানা ব্যবসা ছেড়ে পরে চাকরি করার কি দরকার? তা ধরে ফেলে চলে এই মাসেই 5 লাখ টাকা রোজগার। 5 লাখ টাকা? বলেন কি স্যার? কি হলো? টাকার কথা শুনে টু দা পয়েন্ট টেরা হয়ে গেলে কেন? ধর্মশাই,
কাকার কথাই সত্য হাবিলদার, কখনো টেরা হয় না। আমার হাতে লাঠি, মাথায় টুপি, বুকে মেরে, তাই না? টু দি পয়েন্ট। এতক্ষণে আপনি একেবারে ঠিক কথা বলেছেন। সম্পূর্ণা, ওনাকে প্রণাম করো। তাক 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 তাক। বাহ, এই তো একেবারে লক্ষ্মী প্রতিমা। আপনার পছন্দ হয়েছে? আমার পছন্দ অপছন্দের কোনো প্রশ্নই আসে না। ভগবান জনেকে মজুমদার বাড়ি বউ করে পাঠিয়েছেন। দাও বোমা দাও, দান দুর্বা দাও, ওকে আমি আজই আশীর্বাদটা করে যাই। দাঁড়ান স্যার, দাঁড়ান। আজকের দিনে আমার বোনকে আপনি আশীর্বাদ করবেন না। তুই কি বলছিস সত্য? ঠিকই বলছি মা, একবার আশীর্বাদ হয়ে গেলে আর ওই পথ থেকে ফিরে আসা যাবে না। তাই আমি নিজে কলকাতা গিয়ে ওনার বাড়ি ঘর ছেলে দেখে তারপর সম্পূর্ণার বিয়ে আমি ঠিক করতে চাই, যেখানে আমার বোনের ভবিষ্যৎ জীবন নির্ভর করছে। সেখানে আমি কোনো অচেনা অজানা মানুষের মুখের কথা কিছুতেই বিশ্বাস করতে পারি না। তুমি কিন্তু ওনাকে অপমান করছো দাদা। না 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 না, সত্য কোনো অপমান করেনি, বরং ওর সত্যিকারের অভিভাবকের মতন কথা বলেছে। কিন্তু- নিজের বোনের বিয়ে দেওয়ার আগে সবকিছু জেনে শুনে দেখে নেওয়া তো উচিত। কিন্তু না, কোনো কিন্তু না, সত্য আজ আমি ফিরে এসেছি। এই নাও, এই নাও আমার ঠিকানা লেখা কার্ড। আগামীকাল সকালে তুমি কলকাতা চলে আসবে, সেখানে আমার বাড়ি ঘর আর আমার ছেলেকে দেখে তোমার যদি পছন্দ হয় তখন নয় পাকা কথা হবে। আচ্ছা তাহলে আসি, নমস্কার 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 নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। এই নান্টু ঘটকের এ বাড়িতে আসার পথটা যেন টু দা পয়েন্ট থাকে, পরিষ্কার। দাদা, কি মনে করেছো তুমি সারাটা জীবন এইভাবে পাগলামো করে আমাদের সংসারটার সর্বনাশ করবে? কি বললি, কি বললি তুই সকাল? আমি এই সংসারটা সর্বনাশ করছি? তোমরা কেন বুঝতে পারছো না? ভদ্রলোকের ছেলে যদি ভদ্রলোকের মতো না হয়, ছেলেটা যদি লম্পট মাতাল বা দুশ্চরিত্র হয়, তাহলে ঠাকুরজি সারাটা জীবন চোখের জলে বুক ভাসবে। তুমি চুপ করো বৌমা। সত্য দিন রাত ছাত্র নিয়ে ঘর করছে বলে সবাইকে তাই ভাবতে হবে নাকি? মা, না, তুই আমাকে মা বলে ডাকবি না। আমি তোর মা নই, তুই আমার সন্তান নস, তুই শত্রু। তুই সারা জীবন শুধু শত্রুতা করেছিস। তুই ঘর শত্রু বিভীষণ। আমি ঘর শত্রু বিভীষণ? হ্যাঁ ঠিক তাই, ঠিক তাই। এতদিন ধরে তোমার পাগলাম আমরা অনেক সহ্য করেছি, কিন্তু আর নয়। সম্পূর্ণ বিয়েটা যদি ভেঙে যায় তাহলে এবারের দরজাটা তোমার কাছে চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। কথাটা আমি বলে দিয়ে গেলাম। সকাল সকাল শুনে যা, মাথা গরম করে আমায় ভুল বুঝে এখান থেকে চলে যাচ্ছে ভাই। হাই ঈশ্বর, ঈশ্বর, এ আমি কি করে ফেললাম? এ আমি কি? সম্পূর্ণা, সম্পূর্ণা বোন আমার, তুই অন্তত আমায় ভুল বুঝিস না। না না দাদা, আর তুমি আমি ভুল বুঝবো না। সম্পূর্ণা, এতদিন ধরে তোমাকে আমি বর্দার আসনে বসে শুধু ভালোবেসেছিলাম, কিন্তু আজ থেকে তোমাকে আমি শ্রদ্ধার আসনে বসিয়ে দেবতার জ্ঞানে প্রণাম করব। বর্দা, প্রণাম। প্রণাম না রে সম্পূর্ণা, না, তুই আমাকে প্রণাম করিস না রে সম্পূর্ণা, তুই আমাকে প্রণাম করিস না। ওরে, আমি কারো প্রণামের যোগ্য নই রে। আমি এমন একজন অক্ষম অপদার্থ মানুষ যে হাসতে হাসতে নিজের জীবনের সহজ সরল অঙ্কগুলো আবার নিজেই জটিল করে তুলি। তাই তো আমার মতো পাগলের এই পৃথিবীতে কোনো জায়গা নেই রে সম্পূর্ণা। দাদা, আমার মতো পাগলের এই সংসারে বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওগো না, তোমার মুখে এমন কথা মানায় না, তোমার চোখে জলও মানায় না। তুমি আর কেঁদো না। এই পৃথিবীতে তোমার মতন মানুষের যে বড় অভাব, এটা কেন তুমি বোঝো না? তুমি পাগল না, আর তুমি কোনো পাগলামো করো না। বড় বউ, স্খলিত শিথিল কামনার ভার, বহিয়া বহিয়া ফিরি কত
জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বুকে ধরিব জড়ায় চরণ ধরিতে দিও গো আমারে নিও না সরায়। পাগল 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 তো জামাইবাবু একটা আস্ত পাগল, নির্ঘাত মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছে রে দিদি। নইলে কোথাকার কেক হাবিলদারের বোনের সঙ্গে নিজের ইঞ্জিনিয়ার ছেলের বিয়ে ঠিক করে ফেলে। করু করু, কিন্তু আমিও সুচন্দ্রিমা মজুমদার, লম্বা একটু খাটো, কিন্তু বুদ্ধিটা খুঁড়ের চোধা। আমার তো আর মাথা খারাপ হয়ে যায়। দেবী আমি কিছুতেই হতে দেবো না, কিছুতেই না। তাছাড়া বিয়ে তো এখনো ফাইনাল হয়নি রে দিদি, তার আগে এত ভাবছিস কেন? তাছাড়া সমিতি এ বিয়েতে রাজি হয় কিনা দেখ। কিন্তু তোর জামাইবাবু যদি একবার জেদ ধরে কারোর কোনো কথা শুনবে না, হয়তো জোর করে বিয়েটা দিয়ে দেবে। তাতে আমাদের লোকসানটা কোথায়? লোকসান নেই বলি, এই হাড় হাবাতে হাবিলদারটাকে আমাকে আত্মীয় বলে মেনে নিতে হবে। দেখ দিদি, সমিত তোর সৎ ছেলে, ওর শ্বশুর বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক না রাখলেই হলো। কিন্তু সোসাইটিতে আমি মুখ দেখাবো কি করে? আরে সোসাইটিতে কে জানবে এসব কথা? তুই তোর বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ না করলে মিটে গেল। বলছিস কি নিমন্ত্রণ করব না? করবি না? না করলে যদি লাভ হয় তাহলে কেন করবি? লাভ? কিসের লাভ? দেখ দিদি, তুই যা চাইছিস এ বিয়েতে কিন্তু তাই হতে পারে। সমিত তো শিক্ষিত ছেলে, হাই সোসাইটিতে ওর মেলামেশা, সে এমন একটা গাইয়া মেয়েকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারবে বলে আমার মনে হয় না। আর এই নিয়ে যদি সংসারে একবার অশান্তি শুরু হয়, ব্যাস তার ফায়দা তো লুটবো আমরা। আর যদি কোনো কায়দায় গাইয়া মেয়েটা এসে সমুখে বশ করে ফেলে তখন? অসম্ভব! তেলে আর জলে কখনো মিশ খায় না রে দিদি। তাছাড়া রাজার মেজাজ আর ভিখারির মেজাজের মধ্যে জমিন আসমান ফারাক। তুই ওই ছোট লোকের মেয়েগুলোকে চিনিস না, ওরা হাজার রকমের টুকটাক জানে। যদি কোনো রকম কায়দা করে স্বামী আর শ্বশুরকে বশ করে ফেলে তখন? আরে তার জন্য তো নীলাশা রয়েছে। ওদের স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যদি ফাটল ধরাতে না পারে, তাহলে ওকে মাসে মাসে এত টাকা গুনছিস কেন? একদম ঠিক বলেছিস। নীলাশার অসাধ্য কিছুই নেই, করে না এমন কাজ ওর কাছে অজানা। কিন্তু আমার শুধু একটাই চিন্তা, একবার বিয়েটা হয়ে গেলে ওই মেয়েটাও তো এই সমস্ত সম্পত্তির অধিকারিণী হয়ে উঠবে। হ্যাঁ, সেই জন্য তো বলছিলাম দিদি, অত সমস্যায় না গিয়ে তুই অতি সহজে তুই তোর ওই সৎ ছেলেটাকে সরিয়ে দিতে পারিস। কিন্তু কেমন করে? ধর কোনো এক রাতে ওর খাবারের মধ্যে সামান্য একটু বিষ মিশিয়ে দে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? সমিতি ভালো মন্দ কিছু একটা হয়ে গেলে পুলিশ প্রথমে এসে আমাদেরকে সন্দেহ করবে। তাই তো আমাদের এমন ভাবে কাজ করতে হবে যাতে যন্ত্রণায় ক্ষত বিক্ষত এসব নিজেই নিজেকে শেষ করে ফেলে। হবে হ্যাঁ, নিশ্চয়ই হবে। তা না হলে তুই তোর এই ভাইটাকে নিয়ে এসে বসে বসে খাওয়াচ্ছিস কেন? অন্য কোথাও কিছু করে খাওয়ার ক্ষমতা নেই বলে। তোর কাকে কি বলছিস? চাঁদু আমার ভাই, মজুমদার বাড়ির আত্মীয়, সবিতার মামা। মামা বলেই তো ভাগ্নে হিসেবে একটু রসিকতা করলাম মা। তোর রসিকতায় মোটেও রসকস নেই। না গো মা বাবু, রসকস দুই আছে, তবে তুমি তার এই রসের কারিগর নও, তাই আমার কথার কষ্টটুকুই শুধু তোমার কানে ঢুকেছে। শাট আপ ইডিয়েট! ছোট মুখে বড় কথা একদম বলবি না। চাকরের মতনই থাকবি। বড় কথা বলছি না গো, শুধু বাংলা কথার মানেটা মা বাবুকে বুঝিয়ে দিচ্ছি মা। এই কে মা? মা কে? হারামজাদা! তোকে না আমি কতবার বলেছি তুই আমাকে ম্যাডাম বলে ডাকবি? সরি স্যার। এই হারামজাদা, স্যার নয় রে, স্যার নয়। আরে ভুল ম্যাডাম নয় রে, ম্যাডাম নয়, স্যার। আরে না স্যার নয়, ম্যাডাম বল, ম্যাডাম। আচ্ছা ম্যাডাম। আমাকে ম্যাডাম বলছে, রাস্কেল কোথাকার।
রাস্কেল বলবো? হ্যাঁ রতন, আমার সঙ্গে ঠাট্টা করছিস, এর ফল কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। ভালো মন্দের মানেটা কিন্তু এক একজনের কাছে এক এক রকম। তাই তোমরা দুজনে মিলে যেভাবে সমিত দাদা বাবুর বিয়েটা বন্ধ করতে চাইছো, আমারও কিন্তু সেটা মোটেই ভালো লাগছে না মা বাবু। কেন তুই কি মনে করিস ওই গরিব গাইয়া মেয়েটার সঙ্গে বিয়ে হলে সোমু খুব সুখী হবে? আরে ও কেন, ওর বাবা সুখী হবে। এই রাস্কেল, তুই সমিতের বাবা তুলে কথা বললি? বাবা তুলে নিত মানে বলছি সমিত দাদা বাবুর বাবা মানে মিস্টার মজুমদার খুব খুশি হবেন। তাতে আমার কিছু যায় আসে না। তা ঠিক, তা নইলে এই সংসারের রাজরানী হয়েছেও তোমার মনে সুখ নেই কেন মা? কত ছাড়া আবার আমার মা বলি আমি যে সুখে নেই, কথা তোকে কে বলেছে? হ্যাঁ কে বলেছে? আমি বলেছি মা। কতদিন ধরে দেখছি তোমার মুখের হাসি ম্লান হয়ে গেছে। তোমার বান্ধবীরা এই বাড়িতে আসে বন্ধ করে দিয়েছে। বাড়িতে হাসি আনন্দ হই হুল্লোড় সব কিছু থেমে গেছে। হাসি খুশি ভরা আমাদের এই মজুমদার ম্যানশনে নেমে এসেছে অশান্তির ছায়া। মায়া ভরা আমার মায়ের দুটো চোখে শ্রাবণের ধারা। এরপরেও তুমি বলবে তুমি আনন্দে আছো, শান্তিতে আছো, সুখে আছো? বলো। জন্মের পরে মাকে হারিয়েছি, জন্মদাত্রীকে হারিয়ে তোমাকে পেয়েছি। তোমার স্নেহ মায়া মমতায় মানুষ হয়েছি। তাই তোমায় পুনরায় হারানোর ভয়ে বুকটা আমার শিউরে ওঠে মা। আমারও প্রথম তোদের এই বাড়িতে এসে আমারও মনে হতো আমি যেন জোর করে তোদের এই বাড়িতে ঢুকে পড়েছি। কিন্তু তুই আমাকে এত সহজে আপন করে নিলে যে কেউ কোনোদিনও বুঝতেই পারেনি যে আমি তোর সৎ মা। বলো না ওই সৎ কথাটা শুনলে মাথাটা যেন আমার বন করে ঘুরে ওঠে। পায়ের তলার মাটি যেন আমার থরথর করে কেঁপে ওঠে। শুনলে মহাকাশ যেন আমার মাথার উপর ভেঙে পড়ে। পৃথিবীর মানুষগুলো আমার থেকে যেন অনেক দূরে সরে যায়। মনে হয় এই পৃথিবীতে যার মা নেই তার বেঁচে থাকার কোনো অধিকার নেই মা। তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। ভালোবাসি আমি যে তোমার প্রাণের চেয়ে ভালোবাসি আমি যে তোমার প্রাণের চেয়েও ভালোবাসি আমি যে তোমায়। প্রাণের চেয়েও ভালোবাসি আমি যে তোমায়। মা ও গো মা, আমার মা তুমি মা। মা ও গো মা, আমার মা তুমি মা। আমার হৃদয় জুড়ে আছো যে তুমি আমার খোকন সোনা নয়নের মণি। আমার হৃদয় জুড়ে আছো যে তুমি আমার খোকন সোনা নয়নের মণি। অবুঝ মনে স্বপ্ন নিয়ে অবুঝ মনে স্বপ্ন নিয়ে আমার স্নেহ ছায়া তুমি আমার মা, প্রাণের চেয়েও ভালোবাসি আমি যে তোমায়। প্রাণের চেয়েও ভালোবাসি আমি যে তোমায়।
আমার কবির ভাষায় বলতে ইচ্ছে করছে, ফুটফুটে জোছনায় ধবধবে আঙিনায় একখানি মাদর বিছাইয়ে ছেলেকে লইয়া কোলে জননী বসে আছে গৃহকাজ সব কিছু ফেলে। ব্যাস ব্যাস, এবার এবার সমিতির বিয়েটা ঠিকঠাক ভাবে দিতে পারলে আমার দিদির আর আমাদের দুজনের সব দায়িত্ব শেষ। আমার বিয়ে নিয়ে তোমাদের ভাবতে হবে না মামা। ভাবতে হবে না কি রে, তোর বাবা তো তোর বিয়ে প্রায় ঠিক করেই ফেলেছে কোন একটা হাবিলদারের বোনের সঙ্গে। আর বোন সেটা বড় কথা নয় মা, আসল কথা হচ্ছে আমি এখন বিয়েই করছি না। না 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 না, বিয়ে করছি না বলে চলবে না। আমি মেয়েদেরকে ওদেরকে পাকা কথা দিয়ে এসেছি। রতন, রতন তুই এক কাজ কর, বড় রাস্তার মোড়ে গিয়ে দাঁড়িয়ে থাক। মেয়ের বড় ভাই এক শ্রমিককে দেখতে আসছে, আর শোন ওকে পথ দেখে অভ্যর্থনা করে নিয়ে আসবি। মা আমি আমার ঘরে যাচ্ছি, প্রয়োজন হলে ডাকবে। আচ্ছা বাবু, আমি তাহলে এখন যাচ্ছি। কিন্তু বাবু, আমি তোকে চিনবো কেমন করে? হাজার বীরের মাঝে সত্য হাবিলদারকে ঠিক চিনে নেওয়া যায়। দেখবি হাতে লাঠি, মাথায় টুপি, বুকে মেডেল। হাতে লাঠি, মাথায় টুপি, বুকে মেডেল। তুমি কিচ্ছু ভেবো না বাবু, তুমি কিচ্ছু ভেবো না। আমি এক্ষুনি হাবিলদার বাবুকে বগল দাবা করে নিয়ে আসছি। ওরা সমুখে দেখতে আসছে অথচ আমি তার কিছুই জানি না। তুমি না জানলে তাতে অসুবিধার কি আছে? বারে আমি জানবো না, আমি যে সমিতের মা। কি বললে? কি বললে? তুমি শ্রমিকের মা? ও হ্যাঁ তাই তো, কিন্তু তোমার এই সাজ পোশাকের চেহারা দেখে ওই সম্পর্কের কথাটা আমার মনেই থাকে না। জামাইবাবু মাঝে মাঝে এমন অদ্ভুত অদ্ভুত কথা বলে না। চোখের সামনে অদ্ভুত অদ্ভুত চরিত্র দেখলে মুখের ভাষাটা অদ্ভুত হয়ে যায়। চাঁদ বদন। আবার ভুল, আমি বদন নই, মোহন, চাঁদমোহন। ও হ্যাঁ চাঁদমোহন। এই দেখো তোমার নাম ভুল করে অভ্যস্ত না, আজ আমার থেকেই গেল। আমি কিন্তু কোনো ভুল করিনি বাবু, ঠিক সময়ে ঠিক মাল নিয়ে আমি এসে গেছি। মাল? আর তোকে মানুষ আনতে বললাম, ঝাঁকাই করে কিসব নিয়ে এলি? আরে সত্য কোথায়? সত্য সত্য হাবিলদার হাজির। আরে এসো এসো, সত্য এসো এসো। আমাদের গ্রামের মাঠ থেকে আপনার জন্য কিছু টাটকা শাক আর সবজি নিয়ে এসেছি, যাই কলকাতা বাজারে আপনি কোনোদিন কিনতে পাবেন না। এই দেখো তুই আমার এত কষ্ট করে। আরে ওর কি কষ্ট বাবু? কষ্ট তো আমার। সেই বড় রাস্তার মোড় থেকে এই ঝাঁকাটা মাথায় নিয়ে আমি হাঁটতে হাঁটতে আসছি। আর তাতেই তুমি হাঁপিয়ে উঠলে। আর আমি যে ওই ঝাঁকাটা মাথায় নিয়ে ওই হাওড়া স্টেশন থেকে এই বড় রাস্তার মোড় পর্যন্ত হাঁটতে হাঁটতে এলাম। হ্যাঁ, আপনি হাওড়া স্টেশন থেকে এখানে হেঁটে হেঁটে আসছেন? হ্যাঁ, কলকাতার ট্রামে বাসে যা ভিড়। কি ব্যাপার, তুমি এখানে ভালো আছো তো? হ্যাঁ ভালো, কিন্তু আপনি আমাকে চিনবো না? পুলিশের চোখ একবার দেখলে সহজে ভোলে না। কিন্তু আমি তো ঠিক মনে করতে পারছো না? মনে করতে পারছো না? ঠিক আছে, আমি তাহলে তোমাকে মনে করিয়ে দিই। আরে সেই যে গত বছর কালী পুজোর দিন ওই মোল্লার হাটে তুমি পকেট কাটতে গিয়ে ধরা পড়লে। আমি? হ্যাঁ তুমি। আর আমি তোমাকে থানায় ধরে নিয়ে গিয়ে গুনে গুনে 10 ডান্ডা লাগালাম। জামাই বাবু, ইয়ে কে কি বললে? না না সত্য, তোমার ভুল হচ্ছে। ও হলো আমার শালা চাঁদ বদন। আবার ভুল, আমি বদন নই, মোহন, চাঁদমোহন। সরি স্যার, কিন্তু স্যার এর চোখ মুখ চেহারা পোশাক আর কথাবার্তা শুনে আমার মনে হচ্ছে এই সেই মোল্লার হাটের পকেট মার সনাতন। না না, ও তোমাদের মোল্লাহাটে কোনোদিন যায়নি। আমার শ্বশুরমশাই বিয়ের সময় আমার বউয়ের সাথে এই জিপটিকে যৌতুক হিসেবে দিয়েছিলেন। জরিটা কি করবো? আমার মাথায় রাখবি। এক কাজ কর, যা শ্রমিককে ডেকে নিয়ে। দাঁড়া, আমি যাচ্ছি। থাক শ্রমিক, শ্রমিক, সমু, সমু। অত চিৎকার করতে হবে না, হাই প্রেসারের পেশেন্ট, প্রেসারটা আবার বাড়বে। বলো কি বলবে বলো। বলছি 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 সত্য, এ হল আমার একমাত্র সন্তান সমিত, শিল্পপতি প্রদীপ মজুমদারের হতভাগ্য সন্তান সমিত মজুমদার। নমস্কার। সমিত আমাদের মস্ত বড় ইঞ্জিনিয়ার, সাদা মনে কাদানি, যেমন বড় মন তেমনি অন্তটা করে ঝকঝকে পরিষ্কার। নমস্কার নমস্কার স্যার, নমস্কার স্যার। সত্যি আপনার কিন্তু সুখী পরিবার, একটি মাত্র ছেলে আর একটি মাত্র মেয়ে। চোখের মাথাতে বসে আছো নির্লজ্জ কোথাকার। সত্য, বেশি গোয়েন্দাগিরি দেখিও না। উনি হলেন আমার দ্বিতীয় পক্ষের স্ত্রী মিসেস মজুমদার। ছি 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 ছি, সরি স্যার, কিছু মনে করবেন না। আসলে কি জানেন স্যার, আজকে দিনটা না আমার একদম ভালো নয়। কার মুখ দেখে যে আমি উঠেছিলাম একটা অনুমানও আমার লাগছে না। আমায় আমায় আপনি ক্ষমা করে দেবেন মা। এই আপনি আমাকে মিসেস মজুমদার বলে ডাকবেন। না 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 না,
মাকে আমি কখনো অন্য কোনো নামে ডাকতে পারবো না। মা, শুধুই মা। এই জগতে মায়ের বিকল্প আর তো কিছুই হয় না মা। তাহলে স্যার বিয়ের দিনটা আবার ঠিক করা যাক। সমিতকে তোমার পছন্দ হয়েছে? লজ্জা দেবেন না স্যার, লজ্জা দেবেন না। আপনার ছেলেকে অপছন্দ করার মতো সাহস বা ক্ষমতা কোনোটাই আমার নেই। আসলে সম্পূর্ণ বর্তা হিসেবে আমার একটা দায়িত্ব আছে তো, আর সেই কর্তব্য পালন করতে আপনার বাড়িতে আমার আশা। তাহলে স্যার বিয়ের দিনটা। তার আগে দেনা পাওনার ব্যাপারটা। দেনা পাওনা গুনে গুনে 10 ডান্ডা। পণ দেওয়া নেওয়া দুটোই হলো বেআইনি ব্যাপার। তাই বেআইনি কথা আরেকবার মুখে উচ্চারণ করলে আবার আগের মতো ধরে নিয়ে গিয়ে হাজতে ভরে দেব। ডক্টর জনি সত্য, শুভ কাজ শুভ শীঘ্র। সামনের মাসে 5 তারিখে একটা শুভ দিন আছে, হাতে তুমি 1 মাস সময় পাবে, পারবে না? 1 মাস? খুব পারবো স্যার, খুব পারবো। আমি সকাল আমরা 2 ভাই মিলে আমাদের মিষ্টি ছোট বোন সম্পূর্ণার বিয়েটা একেবারে ধুম ধারাক্কা করে লাগিয়ে দেবো। তাহলে এখন আমি চলি স্যার। আরে চলি মানে? আরে বসো, খাওয়া দাওয়া করে যাবে। না স্যার না, আমার আরো দেখার আছে। দেখার আছে মানে? তুমি কি আরো ছেলে দেখবে নাকি? ছেলে নয় স্যার, ছেলে নয়। অনেকদিন পর আপনাদের এই কলকাতায় এলাম তো, তাই হুগলি সেতু দেখবো, ভিক্টোরিয়া, দক্ষিণেশ্বর, কালীবাড়ি, তারপর পাতাল রেলে চড়বো, তারপর সোজা চলে যাব আমাদের দেশের বাড়ি। তাহলে এখন আমি চলি স্যার, চলি ভাই, চলি মা। আচ্ছা আপনি ঠিক বলছেন তো? আপনি মোল্লারহাটের সেই পকেট মার সনাতন নন? আরে একটা পাগল! এতক্ষণে আপনি একেবারে ঠিক কথা বলেছেন মা। সত্যি আমি পাগল। বাড়িতে আমার মাও বলে পাগল, থানার বন্ধু বান্ধবরাও বলে পাগল, আপনি ওই মুহূর্তে বললেন পাগল। আবার যেসব চোর ডাকাত আর পকেট মারদের ধরে আমি হাজতে ভরি, তারাও কিন্তু বলে আমি নাকি পাগল। আমি হলাম পাগল হাবিলদার সত্যব্রত রায়। Attention! About turn! Quick march! Left, right! তুমি ওই পাগলটার মতন হ্যাঁ করে হাসছো, লজ্জা করছে না তোমার? ওরকম একটা পাগলের বোনের সঙ্গে তুমি আমার একমাত্র ছেলের বিয়ে দেবে? হ্যাঁ দেবো, কারণ ভারতবর্ষে এরকম পাগল খুব বেশি খুঁজে পাওয়া যাবে না যে পুলিশের চাকরি করে জীবনে কোনোদিন 5 পয়সা ঘুষ খায় না। এ তো আরো বড় পাগলামির লক্ষণ। আমার একটা মাত্র নিরীহ ছেলেকে তোমরা তোমাদের পাগলামির হাড়িকাঠে বলে দিতে চাইছো। এটা বিয়ে নয়, এটা বিয়ে নয়, এটা বলি, এটা বলি বলি বলি। হ্যাঁ, দিদি তো ঠিক কথাই বলে গেল জামাইবাবু। আচ্ছা জামাইবাবু, আপনি কি আপনার বংশমর্যাদা, বংশ পরিচয় সবকিছু ভুলে গেছেন? হ্যাঁ, অনেক কিছু ভুলে গেছি। যেদিন আমার শ্বশুর মশাইয়ের কাছ থেকে তোমার দিদি নামক জিপটিকে আমি উপহার হিসেবে পেয়েছিলাম। তাই ভাবছি তুমি সত্যি সত্যি মোল্লারহাটের সনাতন কিনা। আমি মোল্লারহাট দিদি ও মাথায় রাখবি, তখন থেকে ঝুড়ি ঝুড়ি এই সমেত 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 তুমি সবকিছু দেখলে, সবকিছু শুনলে, আশা করি বুঝতে পারছো এই বিয়ে হবেই। কিন্তু বাবা, এই বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। কেন অসম্ভব কেন? আমি একটা মেয়েকে ভালোবাসি আর তাকে বিয়ে করতে চাই। মেয়েটি নীলাশা, আমার ছবির হিরোইন। ছবির নায়িকা মানে অভিনেত্রী? হ্যাঁ বাবা, নীলাশাও আমাকে খুব ভালোবাসে। কিন্তু মেয়েটি যে তোমার সঙ্গে অভিনয় করছে না সেটা তুমি কি করে বুঝলে? নীলাশা হঠাৎ করে আমার সাথে অভিনয় করতে যাবে কেন? কে কেন কি করে সেটা বোঝার মতো ক্ষমতা তোমার নেই। জীবনটাকে তোমার থেকে অনেক বেশি দেখেছি, অনেক বেশি চিনেছি। তাই আমার পছন্দ করে মেয়েকে বিয়ে করলে তুমি জীবনে সুখী হবে। কিন্তু বাবা, না কোনো কিন্তু নয়, একটা অভিনেত্রীর চালে আমি তোমাকে জড়াতে দেবো না। আমাকে তুমি ক্ষমা করো বাবা। যে মেয়েটাকে আমি এতদিন ধরে ভালোবেসেছি তার সাথে কিছুতেই বিশ্বাসঘাতকতা করতে পারবো না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এই মুহূর্তে মজুমদার ম্যানশন ছেড়ে বেরিয়ে যাও। আমি তো মুখ দর্শন করতে চাই না। বাবা, তুমি
তুমি আমার মুখ দেখতে চাও না? এই এই কথাটা তুমি আমাকে বলতে পারলে? বেশ বেশ, আমি এক্ষুনি এই মজুমদার ম্যানশন ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা আমি তোমাকে মনে করে দিয়ে যেতে চাই বাবা। কথা দিয়ে কথা রাখাটা যদি প্রদীপ মজুমদারের আদর্শ হতে পারে, তাহলে তার সন্তান হিসেবে সেই একই আদর্শ পালন করাটাও আমার কোনো অপরাধের নয়, কোনো অন্যায় নয়। দাঁড়াও, কি ভেবেছিলে তুমি বাপ ছেলের সম্পর্কটাকে অস্বীকার করে চলে যাবে? তুমি তো আমাকে চলে যেতে বললে বাবা। আমি তোমাকে পরীক্ষা করছিলাম। শোনো, আগামীকাল সকালে তোমার সেই অভিনেত্রীকে আমার কাছে নিয়ে আসবে। তার সঙ্গে কথা বলে যদি বুঝি মানুষ চিনতে তুমি ভুল করেনি, তাহলে আমি নিজে থেকে পুত্রবধূ হিসেবে বরণ করে নিয়ে আসবো। বাবা, তোমার কোনো স্বাদ আজ পর্যন্ত আমি কোনো অপূর্ণ রাখিনি। তোমার সুখের জন্য আমার উঁচু মাথাটা নিচু হয়ে গেলেও ওই সত্য হাবিলের হাত ধরে কমেছে আমি আমি বিয়েটা ভেঙে দিয়ে আসবো। আমি তোমাকে ভুল বুঝেছিলাম বাবা, তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি কালই নীলাশাকে তোমার কাছে নিয়ে আসবো। আমি জানি তোমরা কেউ ওকে পছন্দ করতে পারবে না, কেউ না বাবা। বাবা শুধু একটা রাত তুমি অপেক্ষা করো, কাল সকাল পর্যন্ত একটু অপেক্ষা। কাল সকাল পর্যন্ত আমি তোমাদের জন্য অপেক্ষা করব, কারণ কাল সকাল হলে সত্য বিয়ের আয়োজন শুরু করে দেবে। তার আগে এই সত্যর কাজে গিয়ে জানিয়ে দিয়ে আসতে হবে আমার পছন্দের লক্ষ্মী প্রতিমাকে এই মজুমদার বাড়ির সংসার মন্দিরে প্রতিষ্ঠা করতে পারলাম না। আর পছন্দের লক্ষ্মী প্রতিমাকে এই মজুমদার বাড়ির সংসার মন্দিরে প্রতিষ্ঠা করতে পারলাম না। অপেক্ষা, কাল সকাল পর্যন্ত আমি তোমাদের জন্য অপেক্ষা করবো। অপেক্ষা। এই ঝুড়ি নাকি করবো? আমার মাথায় রাখবি। তাই কখনো হয় নাকি? আমি এবারে চাকর, তাই ঝুড়িটা আমার মাথাতেই থাক। অপেক্ষা, সম্পূর্ণ ঠাকুরজির অপেক্ষার দিন এবার শেষ। হতভাগী নবজীবনের স্বপ্ন দেখার পালা শুরু। আর এই আনন্দের খবরটা আমি আর চেপে রাখতে পারছি না। সম্পূর্ণ ঠাকুরজি, কোথায় গেলি রে? শিগগির আয় রে, শিগগির আয়। কি হয়েছে বৌদি? হইচই করে বাড়ি মাতিয়ে আনন্দে নাচছো কেন? দারুণ খবর আছে, শুনলে তুইও আনন্দে নাচতে থাকবি। একটু আগে তোর দাদা কলকাতা থেকে বাড়ি ফিরেছে। বর্দা বাড়ি ফিরছে, তা বিরোহিনীর বৌদির মুখে হাসি থাকতে পারে, তাতে আমাকে নাচতে হবে কেন? ওরে পাগলি, তোর দাদা কলকাতা থেকে কি খবর এনেছে তুই সেটা জানিস? আমার জানার কোনো দরকার নেই। ঠিক তো, তাহলে কিন্তু আর আমি একটা কথাও বলবো না। আশ্চর্য, নিজে ডেকে আর এখন নিজেই বলছে কিছু বলবে না। বলতে পারি, আমায় কি দিবি বল? ইস, খুঁজতে খবর শুনতে আমার বই গেছে। বেশ, আমি তাহলে যাই। বৌদি, তোমার সঙ্গে আমি আর কোনোদিন কথা বলবো না। তোমার সঙ্গে আরি। ও মা, আরে কেন রে? আমি আবার কি করলাম? কিছু না বলেই চলে যাচ্ছ যে। ও সোনামণি, সোনার ইচ্ছে একবারে 16 আনা। তবু ঢং কত। তোর দাদা কলকাতায় গিয়ে তোর বিয়ে পাকা করে এসেছে। বিরাট বাড়ি, কয়েকখানা বিদেশি গাড়ি, একবারে হই ব্যাপার। সে তো বাসি খবর, আসল কথাটা বলো। আসল কথা? কি আসল কথা? ন্যাকা, জানে না জানো, আমার মুখ থেকে না শুনলে মজা পাচ্ছ না তাই না? বৌদি, ও বৌদি, বলছি বর্দা তোমাদের জামাইকে দেখেছে? দেখেছে, তবে ছেলে সামান্য একটু খুঁত আছে, সেটা টাকায় ঢেকে যাবে। খুঁত? কি খুঁত? ছেলে সামান্য একটু টেরা। টেরা? আর লম্বা একটু খাটো। এই ধর তোর কাঁধ পর্যন্ত হবে। এতে একেবারে বেটে বামন। তা হোক, ছেলেরা হলো সোনা আর আংটি, একটু টেরা বেঁকা হলে কিচ্ছু ক্ষতি হয় না। বৌদি, বলছি শোনো না, তুমি ওই বিয়েটা বন্ধ করে দাও, আমি ওখানে বিয়ে করব না। ও মা, সে কি রে? বিয়ের কথাবার্তা সব পাকা হয়ে গিয়েছে, এখন তো বিয়ে বন্ধ করা যাবে না। তবু তোমাকে বিয়ে বন্ধ করতেই হবে, নাহলে দেখো আমি কিন্তু বিয়ের রাতে এই বাড়ি থেকে পালিয়ে যাব। দূর পাগলি, ঠাট্টাও বুঝিস না। ছেলে হলো একবারে সত্যিকারের হিরো, যেন 7 রঙে রাঙা দুষ্টু প্রজাপতি। বৌদি, ও প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো, প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো, আমার মনে রাধার কোণে কোণে রঙে রঙে রঙ মশাল জ্বালো, প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো, প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো।
তোমার এই ননদের সঙ্গে সোহাগ না করে এখন বলো সত্য কলকাতা থেকে ফিরেছে, কি কথা হলো ওদের সঙ্গে বলো বৌমা। ও কি বলবে মা, ও কি বলবে? কথাগুলো তুমি আমার কাছ থেকে শোনো। সম্পূর্ণ বিয়ে না আমি পাকা করে এলাম। আগামী মাসের 5 তারিখে আমাদের সম্পূর্ণ বিয়ে। সম্পূর্ণ একবার এদিকে। কি হলো রে, পাগলির মতো ওখানে এক কোণে দাঁড়িয়ে আছিস কেন? বেশ করেছি, আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর আনন্দে তোমরা সবাই মিলে নাচছো, তাই না? আরে এখনই নাচের কি দেখলি? তোর বিয়ের পর তোর বাসর ঘরে নেচে গে তোর বরকে করে টেরা করে দেবো। বড়দা, তুমি ছোটদাকে কিছু বলবে না তো? হ্যাঁ বলবো, সকালকে আমি নিশ্চয়ই বলবো। আমার এই মিষ্টি ছোট বোনটার বিয়ের আনন্দে আমিও সকালের সঙ্গে তালে তাল মিলিয়ে এমনি করে বলবো। বড়দা, ও বৌদি, তুমি বড়দাকে কিছু বলবে না? লাজুপতি লাজে পড়ে যা, কদিন পরে হবে বিয়ে, বাজবে যে শোনাই, কদিন পরে হবে বিয়ে, বাজবে যে শোনাই। লাজুপতি ও ননদ লাজে মরে যা, কদিন পরে হবে বিয়ে, বাজবে যে শোনাই, কদিন পরে হবে বিয়ে, বাজবে যে শোনাই। আসবে যে বড় পালকি চড়ে, বড় করে তুলবো ঘরে, না হবে শোনাই শুনে মাতবে রে সবাই। আসবে যে বড় পালকি চড়ে, বড় করে তুলবো ঘরে, না হবে শোনাই শুনে মাতবে রে সবাই। বাজবে রে শোনাই, 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 বাজবে রে শোনাই। বেশ বেশ বেশ, এতদিন ছিলে আপন, আজ হলে পর। এতদিন ছিলে আপন, আজ হলে পর। চলে যাব, আসবো না আর, ফিরে বাপের ঘর। চলে যাব, আসবো না আর, ফিরে বাপের ঘর। উরি বাবা রে বাবা, আমি একেবারে হাঁপিয়ে গেছি, একটু বসলাম। অসুস্থ শরীর নিয়ে এখানে না বসে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ুন মা। হ্যাঁ? শুয়ে পড়বো না বৌমা, শুলে চলবে না। হাতে সময় বড় কম, অনেক টাকা খরচ, সে টাকা কোত্থেকে আসবে তার একটা ব্যবস্থা করতে হবে না? কোনো চিন্তা নেই মা, কোনো চিন্তা নেই। ওনারা বলেছেন শুধুমাত্র শাখা সিঁদুরে আমাদের সম্পূর্ণকে এই বাড়ি থেকে নিয়ে যাবেন। ওনারা বললে তো হলো না, আমাদের তো একটা কর্তব্য আছে। তাছাড়া খালি হাতে খালি গলায় তো আর মেয়ে পাঠাতে পারবো না, গয়না তো লাগবে। আচ্ছা ঠিক আছে, তোমার কথাটাও ভেবে দেখা হচ্ছে। সকাল, তুই তো কমার্সের ছাত্র, একটা হিসেব করে দেখতো এই বিয়েতে কত খরচ হতে পারে। ঠিক আছে দাদা, তাহলে আগে হেভি খরচটা ধরা যাক। হ্যাঁ, সোনা কতটা লাগবে বৌদি? ধরো ছেলের আংটি, গলার হার, বোতাম, সম্পূর্ণ চারগাছা চুড়ি, হ্যাঁ, চুড়ি। দুজোড়া বালা, কঙ্কন, একছলা গলার হার, টিকলি, কানের দুল, আংটি, সব মিলিয়ে 10-12 ভরি তো লাগবেই। 10-12 ভরি কুচ পড়বা নেই। তা সকাল কত দাম পড়বে রে? এখনকার বাজারে 10-12 ভরি সোনা কিনতে গেলে 6 থেকে 7 লাখ টাকা পড়বে। কুচ পড়বা কত বললি? 7 লাখ টাকা। 7 লাখ টাকা? এত টাকা, এত টাকা আমি কোথায় পাবো? এত টাকা তো আমার কাছে নেই। মা, মা বাড়িতে পুরোনো দিনের সোনা দানা কিচ্ছু নেই। কোত্থেকে থাকবে রে বাবা? তোর বাবা মারা যাওয়ার পর বাড়ির পুরনো সোনা বিক্রি করেই তো আমি তোদেরকে মানুষ করেছি, বাঁচিয়ে রেখেছি গলার এই হারটা, এটা 3 ভরি হবে। যাক, তাহলে 3 ভরি ম্যানেজ হলো। কচু হলো। তুমি একটু সত্যকে বুঝিয়ে বলো তো বৌমা, এই হারটা আমি কি করে দিই? ছেলের মাকে কি খালি গলায় থাকতে আছে? কি মুশকিল, এখন তুমি ছেলের মা নও মা, এখন তুমি মেয়ের মা। না বাবা, আমার দুটো উপযুক্ত ছেলে থাকতে এই হার আমি কিছুতেই হাতছাড়া করতে পারবো না। তাছাড়া বুড়ো বয়সে তোরা যদি আমাকে না দেখিস, তখন এই হার আর এই বাড়িটাই তো আমার সম্বন্ধে। মা,
মাগো, আজ তুমি আমায় একই কথা শোনালে মা। আমি সকাল তোমার দুজন উপযুক্ত ছেলে থাকতে থাকতে আমরা তোমায় দেখবো না? থাক না, মারও তো একটা মনের জোরের দরকার। তাছাড়া আমার যা গয়না আছে মনে হয় 7-8 ভরি হয়ে যাবে। যাক, তাহলে 8 ভরি ম্যানেজ হলো, আর 9, 10, 11, 12 মানে 4 ভরি। সকাল কত দাম পড়বে রে ভাই? 2,40,000, তৈরি নিয়ে 2.5। তাছাড়া ওই বর্ষাজ, নমস্কারি, বেনারসি, সুটকেস, হাতকড়ি সব মিলিয়ে ধরো আরো 50,000 টাকা। আরো আছে বৌমা, আরো আছে। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে নিমন্ত্রণ করে না খাওয়াতে পারলে ইজ্জত থাকবে না। হাজার হোক আমার একটা মাত্র মেয়ে। আমার অফিসের 50 জনকে তো বলতেই হবে। তাছাড়া ওই ফুল, মাইক, প্যান্ডেল সব মিলিয়ে ধরো। আহা, অত হিসেবের কচকচি না করে নম নম করে বিয়েটা সারতে গেলেও 5 লাখ টাকা লাগবে। 5 লাখ টাকা? শুনে তো আমার মাথাটা ঘুরছে। সকাল সকাল তুই বল না ভাই, কোথা থেকে কি করে কি হবে? দাদা, গরম সহ্য করতে না পেরে গত মাসে আমি আমার ঘরে এসি লাগিয়েছি। অফিসে যাতায়াতের সুবিধার জন্য এ মাসে আমি একটা বাইক বুক করেছি। খুব হাত টান যাচ্ছে। আমি তো খুব বেশি দিতে পারবো না দাদা। তা কতটা দিতে পারবি তাই বল। খুব কষ্ট করে 50,000। 50,000? 5 লাখের মধ্যে মাত্র 50,000? বাকি টাকা ও কোথা থেকে জোগাড় করবে? দাদা একা কেন জোগাড় করবে বৌদি? এর জন্য তোমাকে কিছু দায়িত্ব নিতে হবে। আমি আর কি দায়িত্ব নেব ভাই? ইচ্ছে থাকলে দায়িত্ব তুমিও নিতে পারো বৌমা, কারণ তুমি তোমার বাবার একমাত্র সন্তান। ভাগিদার ভাইও নেই, বোনও নেই। তাই আমাদের এই দুঃসময়ে যদি তোমার বাবার কাছ থেকে কিছু মা, সে ক্ষমতা আমার নেই মা। আমার বিয়ের সময় আমার দিন দরিদ্র বাবা তার যথা সর্বস্ব জমি পুকুর সব বিক্রি করে আমাকে গয়না দিয়ে সাজিয়ে বাকি উদ্বৃত্ত 25,000 টাকা বউ ভাতের খরচা হিসেবে আপনার হাতে তুলে দিয়ে আজ সর্বশান্ত পথের ভিখারি ওই রাধা গোবিন্দের মন্দিরে পুজো করে সামান্য রোজগারে আমার অসুস্থ মায়ের ওষুধ আর দুবেলা শাক ভাতের জোগাড় করতে আমার দিন দরিদ্র বাবা নুন আনতে পান্তা ফুরোয় সম্বল আছে শুধুমাত্র ওই বাস্তু বাড়িটুকু। কোন লজ্জায় সেই অসহায় বাবার সামনে গিয়ে আমি হাত পেতে দাঁড়াবো মা? ওই আষাঢ়ি গল্প শোনার মতো সময় আমার হাতে নেই মা। ইচ্ছে থাকলেই উপায় হয়। হ্যাঁ, আমি কিন্তু ওই 50,000-এর 1 টাকাও বেশি দিতে পারবো না। এই সাপ কথাটা আমি তোমায় জানিয়ে দিয়ে গেলাম দাদা। সকাল সকাল সরে যা, এই সময় এখান থেকে চলে যাওয়া তো ঠিক হচ্ছে না ভাই। 5 লাখের মধ্যে মাত্র 50,000। এবার কোথা থেকে কি করে কি হবে তুমি আমায় বলো তো মা। তোকেই তো সব দায়িত্ব নিতে হবে রে সত্য মা। কারণ তুই বাড়ির বড় ছেলে, বাপের অবর্তমানে সব দায়িত্ব তো তোর। তাছাড়া ডাক্তার যা বলেছে বৌমা কোনোদিনও মা হতে পারবে না। তাই তোদের তো আর ছেলে পুলে মানুষ করার কোনো ঝামেলা নেই। সকাল বিয়ে করবে, ওর ভবিষ্যৎ আছে, ওর উপরে বেশি চাপ না দিয়ে তুই বরং তোর অফিসের প্রভিডেন্ট ফান্ড থেকে টাকাটা তোল। কোথা থেকে তুলবে মা? অফিসের প্রভিডেন্ট ফান্ডের টাকা থেকেই তো দোতলার ঘরটা তোলা হয়েছে। ওখানে আর একটা টাকাও জমা নেই। আমাদের মা ছেলের কথার মধ্যে তুমি কেন কথা বলছো বৌমা? মা, শোন সত্য, তুই এ বাড়ির বড়। তুই যদি বাচ্চার মাথা সোজা হয়ে না দাঁড়াস, আমার শেষ কাজটা যদি তুই উঠতে না দিস, তাহলে আমি গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হব। বাপ মায়ের একমাত্র ভরসা তার বড় ছেলে। সেই ছেলে যদি তার মায়ের চোখের জল মুছিয়ে দিতে না পারে, তাহলে আমার বেঁচে থেকে কোনো লাভ নেই রে সত্য, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। বাহ, চমৎকার মা। কত সহজে সন্তানের গলায় চোখের জলে ছুরিটা চালিয়ে দিয়ে চলে গেল। সম্পূর্ণ চুপ কর। আমার মায়ের সম্পর্কে আর একটাও আজে বাজে কথা তুই বলবি না। বলতে হবে দাদা, বলতে হবে। এ বিয়ে হয় না, এ বিয়ে হতে পারে না। না, এ বিয়ে হবে। এমন পাত্র আমি কিছুতেই হাতছাড়া হতে দেব না। কিন্তু বৌদি, এত টাকা কোথা থেকে আসবে? আসবে আসবে রে পাগলি, আসবে। কোথাও না কোথাও থেকে ঠিক একটা ম্যানেজ হয়ে যাবে। হবে না, হবে না দাদা, তুমি
পাগলের মতো কথা বলছো? সারা জীবন তো আমি শুধু পাগলামি করে বেড়ালাম রে। আর আজ আমি এত বড় একটা সুযোগ পেয়ে এই একটুখানি পাগলামি করব না? দাদা, আমি মাঝে মাঝে ভাবি যে ভগবান তোমাকে কি দিয়ে তৈরি করেছেন। পৃথিবীর আর 5টা মানুষকে যা দিয়ে তৈরি করেছেন ঠিক তাই দিয়ে। না গো না, সব মাটিতেই প্রতিমা গড়া যায় না। পুকুরের পচা পাঁক দিয়ে পিশাচ তৈরি হয়, কিন্তু গঙ্গা মাটি ছাড়া তোমার নতুন মানুষের মূর্তি যে গড়া যায় না। বড় বউ, হ্যাঁ গো, মুখে যাই বলি না কেন, কোথা থেকে কি জোগাড় হবে বলো তো? হবে হবে বড় বউ হবে। এই ভাগ্যবানের বোঝা ওই ভগবানই বইবেন। তুমি বুঝি ভাগ্যবান? ভাগ্যবান নই, আমি ভাগ্যবান নই বড় বউ। আমার এমন ছেলে, অন্তঃপ্রাণ মা, সকালের মতো উপযুক্ত ছোট ভাই, সম্পূর্ণার মতো মিষ্টি ছোট্ট একটা বোন, আর আর তোমার মতো স্বামী সোহাগিনী স্ত্রী। আমার চেয়ে ভাগ্যবান এই পৃথিবীতে আর কে আছে বড় বউ? কে জানে, তা হয়তো হবে, কিন্তু আমি তো ভাগ্যবতী নই। কে বললে? কে বললে তুমি ভাগ্যবতী নাও বড় বউ? কে বললে তুমি ভাগ্যবতী নাও? আরে বাবা, কথায় আছে না, ভাগ্যবান যার প্রতি সেই তো কি ভাগ্যবতী। শোনো শোনো বড় বউ, আগামীকাল আমি ভুবনেশ্বর রওনা হচ্ছি। ভুবনেশ্বর মানে তোমার দেশের বাড়ি? কিন্তু কেন? বাবা তো দেশ থেকে চলে আসার সময় পৈতৃক সম্পত্তির কিছুই নিয়ে আসেননি, তাই কাকাদের কাছে গিয়ে বলবো যদি বাবার অংশ বাবদ কিছু টাকা আমায় ওই দলিলগুলো বন্ধক রেখে ধার দেন। হ্যাঁ হ্যাঁ, তাই যাও গো, তাই যাও। এখন আমাদের কন্যা দায়, সব জায়গাতেই হাত পাততে হবে। আমি জানতাম বড় বউ, আমি জানতাম তুমি কখনো বাধা দেবে না, তাই তো আমি কলকাতা থেকে ফেরার সময় ওই নারায়ণ কাকাকে দিয়ে ট্রেনের টিকিটটা কাটিয়ে এনেছি। কাল বেলা 2টোয় আমার ট্রেন। কিন্তু কাল তো বৃহস্পতি, ওই বৃহস্পতিবার বেলা তুমি বাড়ির বাইরে যাবে। শুভ কাজে কখনো দেরি করতে নেই বড় বউ, শুভ কাজে কখনো দেরি করতে নেই। তাছাড়া তোমার এই সিঁথির সিঁদুর আমাকে সব সময় সব বিপদ থেকে রক্ষা করবে। তুমি যেন কখনো এই মন্ত্রটা ভুলো না বড় বউ। কোন মন্ত্র? ভাগ্যবান যার প্রতি সেই তো ভাগ্যবতী। দাদা, তোর আবার কি হলো রে ঠাকুরজি? বৌদি, এ বিয়ে আমি করব না, কিছুতেই না। একটা নিরীহ মানুষকে সবাই মিলে স্বার্থের জাতা গলে পিষে মারছে। আমি কখনোই তাদের দলে নাম লেখাতে পারবো না, পারবো না। ধর পাগলি, কেউ কাউকে পিষে মারতে পারে না রে, কেউ কাউকে পিষে মারতে পারে না। উপরওয়ালা যার কপালে যা লিখেছেন তার চেয়ে বেশি কোনো মানুষ কখনো মানুষের কোনো ক্ষতি করতে পারে না রে বোন। মানুষ কখনো মানুষের কোনো ক্ষতি করতে পারে না। কিন্তু দাদা, বৌদি সব গয়না কেড়ে নিয়ে তোমার শেষ সম্বল চুষে নিয়ে আমি কি কোনোদিন সুখী হতে পারবো দাদা? নিশ্চয় পারবি। আমি তো কোনোদিন মা হতে পারবো না। বৌদি, তাহলে আমার এই টাকা পয়সা গয়না কাটি কোন কাজে লাগবে বল? তার থেকে তোর মুখে, মার মুখে, সংসারের সকলের মুখে যদি একটু হাসি ফোটাতে পারি, তাহলে হয়তো আমরা আমাদের ভেতরের কান্নাটাকে ভুলে থাকতে পারবো। ওরে হতভাগী, এই সংসার আমাদের সবকিছু কেড়ে নি, বিনিময়ে শুধু তোকে সুখী করে আমাদের একটু প্রাণ খুলে হাসবার সুযোগ দিক। আমরা হাসতে চাই রে, আমরা হাসতে চাই। তোকে সুখী করে আমরা প্রাণ খুলে হাসতে চাই। ও লাইলা, ऐसी हो लैला, हर कोई चाहे मुझसे
লাইলা হে কুলু কুলু হে কুলু কুলু হে কুলু কুলু হে কুলু কুলু मुझे देख कर जो न देखे किसी को मेरे वास्ते जो मिटा दे खुदी को उस दीवाने की बनूंगी मैं लैला उस प्यार दूंगी मैं पहला पहला लैला लैला ছি 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 এইসব ভৌতিক নাচ গান সিনেমাতে চলে। ভৌতিক নাচ গান কিন্তু নান্টুদা আজকালকার আধুনিক ছেলেমেয়েরা এই সবই তো চাইছে। আরে যাই হিন্দি সিনেমাতে চলে। এখন কি নাচ গান চলে তোকে বলছি শোন। একদল ছেলে মেয়ে ধরে নিয়ে আসতে হবে, তাদের জামা কাপড় খুলে, না না খুলে নয়, খুলে নয়, জামা কাপড়ের তলায় কয়েক হাজার লাল পিঁপড়ে ছেড়ে দিতে হবে। আর সেই লাল পিঁপড়ে যখন তাদের কামড়াবে, তাদের জ্বালা সহ্য করতে না পেরে ওরা যখন হাত পা তুলে চিৎকার করে ওদিক ওদিক লাফাবে, এটাই হবে ওই হিন্দি ছবির আধুনিক নাচ গান। একদম খাঁটি কথা বলেছো নান্টুদা। বাঙালির ধাপটাই এরকম। এরা বলিউডের অলঙ্গ নাচ গান দেখলে সিটি বাজায়, অথচ বাংলা সিনেমার নায়িকারা নাচলে অন্যদিকে চোখ ফেরায়। ও সমিত, আমি কিন্তু তোমার উপর খুব রেগে আছি। কতদিন বাদে আসলে বলো তো? পরশুদিনই তো এসেছিলাম। তাতে কি? তারপর তো 48 ঘন্টা কেটে গেল। আরে তাতে কি হয়েছে? কোনো কোনো সময় ওই এক এক ঘন্টাকে এক একটা দিনের মতো লম্বা মনে হয়। সুতরাং নিলয়, তোমার এখান থেকে কেটে পড়লে টু দা পয়েন্ট ভালো হয়। কেটে পড়বো, কিন্তু নীলাশার সঙ্গে আমার যে কিছু কথা আছে। আরে পরে বলবে, পরে বলবে। আজকের পত্রিকায় ওই নীলাশার একটা ইন্টারভিউ বেরিয়েছে, তাই সেই পত্রিকাটা কিনে এনে ওর ছবির সামনে কিছুক্ষণ বসে মুখোমুখি কথা বলো, গিয়ে যাও। ও মা, আজকে আমার ইন্টারভিউ বেরিয়েছে নাকি? এই নিলয়, তাহলে আমার জন্য একটা পেপার নিয়ে এসো না প্লিজ। আনছি, আর দেখছি কাগজের ছবিতে তোমার অচেনা চেহারাটা চিনতে পারি কি না। বাস, সবাই চলে গেছে। এখন তোমরা দুজন নিশ্চিন্তে ইয়ে করো, না মানে কথা বলো। সবাই চলে গেছে বুঝি? কাউকে দেখছি না, শুধু তোমরা দুজনেই আছো। আপনি বোধহয় আপনাকে বাদ দিয়ে গুনছেন। আমি আরে আমি তো দুধে ভাত। এই ছোটা বাচ্চা জান के ना कोई आंख दिखाना रे। ঠিক আছে, আমি থাকলে কোনো অসুবিধা নেই। তবে ঠিক আছে, আমি ওই কানে আঙ্গুল দিয়ে বসলাম, কিছুই দেখতে পাবো না। কানে আঙুল দিলে বুঝি চোখে দেখা যায় না? সরি, তাহলে আমি এখন এখান থেকে চলি। আর আপনারা ততক্ষণ এই হলের মধ্যে দুজনে ইন্টু মিন্টু করে সুপারহিট প্রেমের ছবি শুটিং করুন। আমি বাইরের থেকে হলের দরজাটা বন্ধ করে হাউসফুলের বোর্ডটা ঝুলিয়ে দিচ্ছি, কেমন? নান্টুদা, এই ছোটা বাচ্চা জানকে না আঁখ খানা রে। ডুবি ডুবি ডাব ডাব ডাব, এই ডুবি ডুবি ডাব ডাব ডাব, এই আঁখল পত্তা আমার না हमको ना समझाना रे। ডুবি ডুবি ডাব ডাব ডাব। বাবা, ছবির জগতের লোকেদের মুখের কথা দেখছি, ছবির অবাস্তব সংলাপ। আমি কিন্তু আজ কিছু বাস্তব কথা তোমাকে বলতে এসেছি নীলাশা। কাল তোমাকে আমাদের বাড়িতে একবার যেতে হবে। যে তোমাদের বাড়ি? তোমাদের বাড়ি কেন? আমার বাবা তোমাকে দেখতে চেয়েছেন। আসলে বাবা হঠাৎ করে আমার বিয়ে ঠিক করে ফেলেছেন, তাই বাধ্য হয়ে তোমার আর আমার সম্পর্কের কথাগুলো ওনাকে সব খুলে বলতে হয়েছে। কিন্তু কাল তো আমি যেতে পারবো না। কাল সকালের ফ্লাইটেই আমাকে মুম্বাই যেতে হচ্ছে। একটা হিন্দি ছবিতে সাইন করেছি, সেই ব্যাপারে। ফিরতে আমার মাসখানেক সময় লাগবে। মাসখানে? না না, অসম্ভব। বাবা কিছুতেই এতদিন অপেক্ষা করবেন না। তুমি এই মুম্বাই যাওয়াটা ক্যান্সেল করো। তা কি করে সম্ভব? অনেক টাকার ব্যাপার। আর তাছাড়া আমি অ্যাডভান্সও নিয়ে নিয়েছি। আরে তাতে কি হয়েছে? বিয়ের পর তো তোমাকে অভিনয় ছাড়তেই হবে। আমার বাবা কিছুতেই তার ঘরের বউকে পরের সামনে নাচতে দেবেন না। সে কি গো? তাহলে এই নায়িকা নীলাশাকে বুঝি ঘোমটায় মুখ ঢেকে ওই মজুমদার বাড়ি রান্না করে গিয়ে বাটনা বাটতে হবে বুঝি? ঠাট্টা করো না নীলাশা।
আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি। তাহলে বিয়ের ব্যাপারটা এড়িয়ে যাচ্ছ কেন? আচ্ছা বাবা ঠিক আছে, আমি মুম্বাই থেকে ফিরে এসে তোমাকে এই ব্যাপারে নিয়ে কথা বলবো। ও, আমার চেয়েও মুম্বাই যাওয়াটা তোমার কাছে বড় হলো। আমি তোমাকে নিয়ে যাবো বলে বাবাকে কথা দিয়ে এসেছি। আমার মুখ চেয়ে বাবা তার সমস্ত অহমিকাকে মুছে ফেলে তোমার জন্য অপেক্ষা করছেন। আমার বাবা সেই অপেক্ষার কোনো মূল্য নেই তোমার কাছে। আমি কন্ট্রাক্ট পেপারে সাইন করে ফেলেছি, তাই যেতে আমাকে হবে। তাহলে আজ এখনই চলো আমার সাথে আমার বাড়িতে। এইভাবে কিছু হঠাৎ করে ঠিক করে যায় না সবই। তুমি তুমি আমাকে ভাবার জন্য কটা দিন সময় দাও। সময় কারোর জন্য থেমে থাকে না নীলাশা, তাই আমিও আমার শেষ কথাটা আজ তোমাকে বলে দিয়ে যাচ্ছি। যদি কাল সকালের মধ্যে তুমি আমাদের বাড়িতে আসতে না পারো, তাহলে তোমার আর আমার পথ হবে সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, আর তোমারও শেষ কথাটা শোনার জন্য আমিও তোমাকে আজ ঠিক এটুকুই সময় দিয়ে গেলাম। সেই শপথের মালা খুলে আমায় গেছো যে ভুলে, সেই শপথের মালা খুলে আমায় গেছো যে ভুলে, এ বেদনা তবু সহি হাসি মুখে আজ শুধু দূরে থেকে আমার পা আধারে আছে যে ঢেকে, আজ দুজনা দুটি পথ দুটি দিকে গেছে, আজ দুজনা দুটি পথ দুটি দিকে গেছে। সমিত যেও না, সমিত, সমিত শোনো, সমিত, সমিত। বাংলা হিন্দি ছবির ব্যস্ততম নায়িকা নীলাশা আজ সমিত মজুমদারের পেছনে ছুটছে দেখছি। আরে দৌড় বোকা, তুমি থাকতে আমি ওর পিছনে ছুটবো কেন গো? তাই নাকি? আরে হ্যাঁ গো, তুমি হঠাৎ আমাকে বিয়ে করার জন্য খেপে উঠেছিল, তাই তো তোমার কথা বলে দিলাম, আর তাই শুনে এখান থেকে চলে গেল। সত্যি বলছো? আরে বাবা সত্যি সত্যি সত্যি। কই পেপার এনেছো? দাও দেখি আমার ছবিটা কেমন মারিয়েছে একটু দেখি। এ বাবা, এ কি ছবি বার হয়েছে? আমাকে তো চেনা যাচ্ছে না, তার সাথে মাত্র 5-6 লাইন লেখা। ধর, আজকে আমার ইন্টারভিউটাই মাঠে মারা দিয়েছে। আজ কাগজের প্রথম পাতায় যে খবর বেরিয়েছে তার কাছে অন্য সব খবর মাঝে মারা গেছে নীলাশা। কি খবর বার হয়েছে? উড়িষ্যার বালেশ্বরের কাছে বাহানগরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, শতাধিক লোক নিহত, মৃতের পরিবার পিছু 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা। এ বাবা কি মর্মান্তিক ঘটনা! না না, আমি বিশ্বাস করি না। যত বড় দুর্ঘটনাই ঘটুক না কেন, তোমার দাদার কোনো ক্ষতি হতে পারে না। কিন্তু বৌদি, আমাদের দেশের বাড়ি ভুবনেশ্বরে যেতে হলে পর্দাকে ওই বালেশ্বর হয়েই যেতে হবে। অ্যাক্সিডেন্ট হয়েছে ওই বালেশ্বরেই। জানি, আমি সব জানি, তবু বলছি তোমরা শুধু শুধু ভয় পেও না। ওর কিছু ক্ষতি হলে আমি আগে থেকেই ঠিক বুঝতে পারতাম। আমি জানি বর্দা ভালো আছে, বর্দা সুস্থ আছে, কিন্তু এত বড় দুর্ঘটনার কথা শুনে দুশ্চিন্তা না করে কি থাকা যায় বৌদি? আচ্ছা, তোমরা যদি এমন ভাবে চিন্তা করো, তাহলে তাহলে মায়ের অবস্থাটা কি হচ্ছে একবার ভাবো তো। মানুষটা সারা রাত চিন্তায় চিন্তায় বুকে কিচ্ছু তোলেনি, আর সকাল থেকে বিছানা ছেড়ে একবারও নাবেননি। মা তো একটুতেই অস্থির হয়ে পড়েন। তাই তো বলছি, ভগবানের আশীর্বাদে অমন মহাদেবের মতন মানুষকে পেয়েছি, তোমাদের পেয়েছি, সোনার সংসার পেয়েছি। ভগবান আমার সোনার সংসারে কোনো ক্ষতি হতে দেবে না। কিন্তু বৌদি, বর্দা ফেরার কথা সকালে, অথচ সন্ধ্যে হয়ে গেল, এখনো বাড়িতে ফিরলো না কেন? কি করে ফিরবে? দুর্ঘটনার পরে হয়তো রেল লাইন বন্ধ হয়ে গিয়েছে, তাছাড়া সেখানে একটা কাজে গিয়েছে, সে ব্যাপারেও তো আটকে যেতে পারে। তাই বলছি, শুধু শুধু দুশ্চিন্তা না করে ওর জন্য একটু অপেক্ষা করো, দেখবে ও ঠিক হাসতে হাসতে বাড়ি ফিরে আসবে। ছোটদা, বৌদি, ছোটদা, ছোটদা, বৌদি, বলছি পর্দার কোনো খবর পাওয়া গেল? বাড়িতে চুপচাপ বসে থাকলে কি করে খবর পাওয়া যাবে? আশ্চর্য, তোমরা কেন যে চুপচাপ বসে আছো আমি কিছুতেই বুঝতে পারছি না। এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, এত লোক মারা গেছে, তবু তোমরা ব্যাপারটার গুরুত্ব বুঝতে পারছো না। আরে তুই আমাকে দোষ দিচ্ছিস কেন? বৌদিও তো ভগবানের উপর ভরসা করে বসে আছে। হ্যাঁ, ভগবানের উপর আমার সবচেয়ে বড় ভরসা। ভগবান সহায় ছিলেন বলেই তো অমন দেবতার মতন মানুষটার হাত থেকে সিঁদুর পড়েছি। রোজ সকালে সেই সিঁদুর আমি ঠাকুরের পায়ে ছুঁয়ে তবেই আমার স্মৃতিতে তুলি। আমার স্মৃতির সিঁদুরের জোরেই আমার স্বামীর সমস্ত বিপদ থেকে ঠিক বেঁচে আসবে। আমি একবার চট করে থানা থেকে ঘুরে আসি। হ্যাঁ, দেখি থানাতে যদি কোনো মেসেজ এসে থাকে। না ঠাকুরপো, তুমি এখন থানায় যেও না, তুমি
তুমি বরং একবার হরিশ শেখরার বাড়িতে যাও। না বৌদি, বর্দা বাড়ি না ফেরা পর্যন্ত আমার বিয়ের জন্য তোমরা কিচ্ছু করতে পারবে না। কেন রে পাগলি? আমি যে কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারছি না বৌদি। মনে হচ্ছে আজকে ঝঞ্ঝাটের জন্য দায়ী আমি। আমার জন্যই বর্দাকে ভুবনেশ্বর যেতে হয়েছিল। তোমাদের সব অশান্তির মূলে শুধু আমি। কিসের অশান্তি? তোরা সবাই মিলে কেন এত অবুঝ হচ্ছিস? একটা মানুষ কাজে গেছে, আজকের বদলে হয়তো কালকে ফিরে আসবে। এর মধ্যে তো অশান্তি কিচ্ছু থাকতে পারে না। তোরা সকলে মিলে বারবার একটা কথা বলে আমার মনটাকে দুর্বল করে দিস না রে। সর্বনাশ, 7:30 বেজে গেল। রাত 8টা রেডিও নিউজটা শুনতেই হবে। সম্পূর্ণা, তুই এক ছুটে মায়ের ঘর থেকে ট্রানজিস্টারটা নিয়ে আয় তো। আমি এক্ষুনি যাচ্ছি। সম্পূর্ণাকে কষ্ট করে আমার ঘরে যেতে হবে না। মা! তাই তো আসার সময় আমি রেডিওটা সঙ্গে করে নিয়ে এসেছি। একটু চালাতো সকাল সন্ধ্যের খবরটা একটু শুনি। হ্যাঁ, দাও মা, দাও। আকাশবাণী সংবাদ পড়ছি দেবদুলাল বন্দ্যোপাধ্যায়। আজকের বিশেষ সংবাদ, 12841 নম্বর আপ হাওড়া চেন্নাই দুর্ঘটনাগ্রস্ত করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটি ঘন্টায় 90 কিলোমিটার বেগে চেন্নাইয়ের দিকে ছুটে যাচ্ছিল। ভুবনেশ্বরের আগে বালেশ্বরের পরের স্টেশন বাহানগর স্টেশনের মুখে ট্রেনটি প্রচন্ড গতিতে একটি দাঁড়িয়ে থাকা মালগাড়ির পেছন ধাক্কা মারে। করমণ্ডলের ইঞ্জিন মালগাড়ির উপরে উঠে যায়। পেছনে 6টি বগি প্রচন্ড সংঘর্ষে তালগোল পাকানো অবস্থায় লাইন থেকে ছিটকে পড়ে। রেল কর্তৃপক্ষের মতে মৃতের সংখ্যা 288। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বিশেষ বিমানে ঘটনাস্থলে পৌঁছান এবং মন্ত্রী মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। আকাশবাণী থেকে প্রচারিত বাংলা সংবাদ এখানেই শেষ হলো। এখন আমি কি করব? চুপ করো মা, তুমি চুপ করো। বর্দা কোন ট্রেনে গেছে আমরা তো জানি না, বলো তুমি তার আগেই কাঁদছো কেন? আমি না খেতে কি করব? তোরা সবাই চুপচাপ দাঁড়িয়ে আছিস, কেউ একটা খোঁজা পাচ্ছিস না। এ কথা বলছো কেন? আমি কখন থেকে থানায় যাবো বলছি, বৌদি তো নিষেধ করছে। বড় বউ বারণ করলো আর তুই চুপ করে দাঁড়িয়ে থাকলি। ওর আর কি যায় আসে? তোর তো বড় ভাই, আমার তো ছেলে। বিপদে ধৈর্য হারাবেন না মা। আপনার চোখের জল যে ওর অকল্যাণ ডেকে আনবে। তুমি চুপ করে বৌমা, কল্যাণ অকল্যাণ তুমি আমাকে শেখাতে এসো না। তবে যদি একটা সন্তান পেটে ধরতে তাহলে বুঝতে পারতে মায়ের মন কেন কাঁদে। সন্তান নেই বলে তো আপনার বড় ছেলে আমার সবচেয়ে বড় অবলম্বন মা। আমার আশা ভরসা ভবিষ্যৎ সবই তো আপনার বড় ছেলে। তার যদি একটা ভালো মন্দ কিছু হয়ে যায় তাহলে আপনাদের কারোর চেয়ে আবার কম সর্বনাশ হবে না মা। চুপ করো বৌদি, তুমি এমন কথা বলো না। আমার মন বলছে বর্দা